হাইপ আছে অতটাও ওকে। না। ওকে। আসসালামু স্যার আলাইকুম। তো বিসিএস আজকে ক্যাডাররাই স্যার মানে জয়েন করেই তারা অনেক হতাশা প্রকাশ করে যে কেন আসলাম না, এই আমি বলি, লাইনে। আমি বলে রাখি একটা কথা। শোনো, প্রথম থেকে এই কয়েক মিনিট যে আমি ইনফর্মালি যে কথাটা বলছি সেটা হলো, আমি প্রতি ক্লাসে একটা মোটিভেশন মূলক কথা বলি। আজকে আবারও বলতে চাই যে যদি আমার এইটা, তোমরা অন্য কোনো বিসিএস পরীক্ষা দিবা এটা আমি ভুলে যাবো, বিসিএস পরীক্ষা দেবো না, আমার লাগবে না, আমি দিতে চাই না। কারণ আল্লাহ আমার এখানে বারবার সুযোগ দিচ্ছেন। বিসিএস এর ইতিহাসে খুব কম সুযোগই আছে যে পড়াশোনার জন্য এত দীর্ঘ সময় প্রস্তুতি নিতে পারছি আমরা। অতএব ধরো আমি যদি এই এতদিনের মধ্যে এক দফা প্রস্তুতি, দ্বিতীয় দফা আরো নেওয়ার সুযোগ পাচ্ছি আমি। এই অফুরন্ত সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই সুযোগ যদি আমি ধারণ না করি, আমার মনে হয় না এই নিয়ামতকে যে আমি বঞ্চিত করলাম নিজেকে, ফলে পরবর্তী বিসিএস গুলোতে আমি ভালো করব এমন সম্ভাবনা আমি দেখি না। এটা আমার পরিষ্কার। অতএব দিস ইজ মাই লাস্ট বিসিএস। এই বিসিএস এ যদি আমি না টিকি, এই তাহলে আমি আর বিসিএস পরীক্ষা দেবো না। এই জন্য আমি আমার সব ত্যাগ আমি এখানে করতে রাজি। আর ওই আবার মনে করাই দেই, তারেক বিন জিয়াদ যখন কোথায় জিব্রাল্টার প্রণালীটা পার হইলেন, মরক্কো থেকে স্পেনে পৌঁছলেন, পৌঁছার পরে সেই বিখ্যাত ভাষণ, তারেক বিন জিয়াদের ভাষণ লিখে গুগলে সার্চ দিলে পাইবা এরকম একটা কথা, যে সামনে বিশাল সুসজ্জিত সেনাবাহিনী, আর পিছনে হইলো আল বাহারু, মানে তোমার পিছনে হইলো সমুদ্র, আর সামনে হইলো আদুবন, আদুবন মানে হইলো এনিমি। সামনে যুদ্ধ করে বাঁচলে এই দেশ দখল করতে পারবা, আর পিছনে যেহেতু আমি জাহাজগুলোর ডুবাইয়ে ফেলছি, তুমি ঝাঁপ দিয়ে পরে আত্মহত্যা করতে পারবা। অতএব তোমার কাছে ইউ হ্যাভ ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম অপশন। একটাই অপশন আছে এই রানিং বিসিএস এ এক চান্সে ক্যাডার হয়ে যাওয়া। 200 জন ক্যাডার হবে, 200 জন মাত্র, আমি ধরে নিলাম 200 জন হবে। আমি একজন হবে ইনশাল্লাহ। আমার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো মতে সেকেন্ড ক্লাস পাইয়া আসছি। এরকম ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেকেন্ড ক্লাস পাইয়া ক্যাডার হয়েছে, ফরেন ক্যাডার হয়েছে, এরকম বহুত উদাহরণ আমাদের চারপাশে আছে। অতএব কোনো যোগ্যতা থাকা সত্ত্বেও আমি ইনশাল্লাহ হব। প্রত্যেকদিন ড্রিম ড্রিম নিবা, এই যে ইয়াকিন যে আমার হওয়া লাগবেই, ইনশাল্লাহ হয়ে যাবে। আর মনে রাখবা যে ওই যে কে কোন অবস্থায় ভালো থাকি, ভালো থাকাটা হলো আপেক্ষিক। মনে রাখবো সুখ, এটা হলো, এটা এই যদি জর্জ মোতাহার হোসেন চৌধুরী অনুবাদ করছিলেন, যেটা ভাবানুবাদ, জর্জ বার্নার্ড শয়ের, আমি ক্লাসে যেটা বলছিলাম, কিনা হ্যাপিনেস, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, মোতাহার হোসেন চৌধুরী অনুদিত সুখ। সেখানে জর্জ বার্নার্ড শো একটা কথা বলছিলেন যে সুখটা কিন্তু চর্বির মতো। স্যার ওটা বার্টন রাসেলের স্যার। হ্যাঁ, বাটন রাসেলের, হ্যাঁ, অনুবাদ করছিল মোতাহার হোসেন চৌধুরী। আমি জর্দান স্লিপ অফ দ্য টাং আর কি। তো এই বাটন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এর মধ্যে বলছিলেন একটা কথা, যে সুখটা হলো চর্বির মতো, বুঝছো? তো চর্বির মতো কি, চর্বি মানে হলো এভাবে সুখটা বের করে নিয়ে আসতে হয়। তুমি যেমন এই যে 4টা ভাত খেতেছি না, আমি দেখো যে অনেক সময় খুব মনোযোগ দিয়ে ভাত খাই। খাওয়ার সময় আমি ফিল করি যে ওই যে তুমি তো পড়ছো রচনার মধ্যে, দেয়ার আর 1.5 বিলিয়ন পিপল, 150 কোটি মানুষ আছে, যে গেছে না, ওয়ান অফ দেম ডাইজ ইন এভরি 3.6 সেকেন্ড, 3.6 সেকেন্ডে একজন না খায় মারা যায়। আল্লাহ, আমি তার অন্তর্ভুক্ত না। সুখ নিয়ে কম্পিটিশন করবা। যেমন ধরো, এই জন্য কোরআন শরীফে একটা আছে যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ সে থ্যাংক ইউ আল্লাহ, তাহলে আল্লাহ তিনি আরো যেন থ্যাংক ইউ দিতে পারো, সেই জিনিসগুলা বাড়াই দেওয়া হবে। তো ওই আমি এটা হয়েছে এটা হই নাই, আমার ওইটা হলো আমার একটা ইয়া অতিরিক্ত অংশ। আমি এমনি আমার ব্যক্তিগত জীবনে আমি আমার অবস্থানে আলহামদুলিল্লাহ আমি সুখী। সুখটারে ওই বিসিএস ক্যাডার হওয়া না হওয়া, চাকরি পাওয়া না পাওয়ার সাথে মিলাইও না। আমার ব্যক্তি জীবনটা আমি আলহামদুলিল্লাহ, আমি আমার অবস্থানে, প্রাপ্তি অপ্রাপ্তি সব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। ঠিক আছে কিনা? আমি একজন সুস্থ মানুষ আছি। আল্লাহ আমার একটা সুস্থ ব্রেইন দিচ্ছেন। অ্যাকর্ডিং টু নিউরো সায়েন্টিস্ট, হিউম্যান ব্রেইন ইজ ইন্টেন্সলি পাওয়ারফুল মোর দেন 10 লাখ সুপার কম্পিউটার। এটা সুস্থ ব্রেইন, তুমি চিন্তা করে দেখো। যদি আমি বাংলাদেশের ভূখণ্ডে জন্ম না গ্রহণ করে গাজার মতো ভূখণ্ডে আল্লাহ আমারে ফেলতো, যদি আমি এই যে রাখাইন সাম্রাজ্যে আমি যে জন্মগ্রহণ করতাম, একটা করুণা নিয়ে আমি বাইচে আছি, সেখানে আমি কি একেবারে হম্বি তম্বি মিয়া দেখাইতেছো। এরপরে আর একটা কথা হলো, তোমার এই যে ওই রামায়ণের, সরি, গীতার যে একটা সিনopসিস আছে, গীতার সিনopসিস দেখবা যে গীতা যদি খুলো শেষ পৃষ্ঠায় সবগুলো অনুবাদে ইয়ে দেয়া আছে এরকম, যে তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছো, তুমি যা নিছো এখান থেকে নিছো, যা এরকম দেখো, তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছো, এরকম একটা দেখো। কেউ যদি একটু কাইন্ডলি দেখো আর কি, গীতার সারাংশ লিখলে গুগলে সার্চ দিলে চলে আসবে। পড়বা, পড়লে দেখবা যে মনে হবে যে আসলে কিচ্ছু নেই না, আমি জানি যে এখান থেকে নিচ্ছি। আমার তো হারানোর কিছুই নেই, আমি তো নিজের কিছু নাই। আমি কি আছে এমন আমার হারানোর? তো মনটা বড় রাখবা, মনটা যেন ইয়া থাকে আর কি, কি বলে না তোমার, একটু ব্রড থাকে। এবং মানে কোনো মতে যেন চাপটা ফিল না করো। আমি যা, আমার যা দেখতেছো,
পুরোটাই হলো আশীর্বাদ প্রাপ্ত, মানে হলো যে আমার কিছু নাই, শূন্য থেকে এরকম একটা আল্লাহ এমনি বডি টডি দিয়ে সুন্দর করে হাত পা দিয়ে ইয়ে করতেছে। অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, আমার তো সব আছে। তাহলে আমি আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। এই যে সুখ বোধ, এটা ভিতরে তৈরি করলে দেখবো যে একটা নিজের ভিতরে কাল একটা আলো ছড়াবে। এই আলোটা তোমার উম, পড়াশোনার ক্ষেত্রে শক্তি যোগাবে, ঠিক আছে? অন্য কিছু থাকেও না। আমি হাওয়েভার আমি বলতে চাই যে আমি শুধু এক ধ্যান, একটা ধ্যানে আছো কি। এ- এ- তুমি মনে রাখবে যে কত বেকুব পোলাপান গ্যাদার হয়েছে, আমি তোমার বুঝতে পারবো না। কত বেকুব মার্কা পোলাপান কোনো মতে একটা পিলি চান্স পাইয়া একটা লাস্ট কথা বলার সুযোগ দিয়ে আমি পড়াতে চলে যাবো। বিশ্বাস করো, ওর মতো ওরে এই 31, 33, 34 আমার প্রমিস করে বললাম, আমি প্রতিটা লাইন বলতেছি। ও শুধু বিসিএস পরীক্ষা দিতেও মানে ধরো শখের বসে আর কি, কারণ ওর মতো ওর কোনো সময় এটা চান্স পাওয়ার কোনো সুযোগ নাই। মোহাম্মদপুর ওই যে সরকারি বালক ওই যে কৃষি বাজারের কৃষি মার্কেটের পাশের স্কুলটাতে ওর একটা হল পড়ছে। ও কেমনে কেমনে যে তাল গোল পাকাইয়া ওই বিসিএস প্রিলিমিনারিতে পাস করে ফেলছে। এখন কিন্তু সে ওই যে কি বলে না, একটা ক্যাটার নাম বলো, ওই যে সমবায়, সরি এটা ইয়ে বলো, আহ, অর্থনীতিতে পড়ে একটা ক্যাটার হইতে পারে, জেনারেল ক্যাটার বলো তো একটা। অডিট। না না, আরে আহ, স্যার ও- ইকোনমিক। না ইকোনমিকে না, তোমার আরেকটা ইয়ে হলো কি, তথ্য আহ, স্যার। হ্যাঁ হ্যাঁ, বাণিজ্য। মানে পরিসংখ্যান তথ্য। একটা তথ্য একটা ক্যাডার। না না তথ্য না, স্টেট পরিসংখ্যান একটা। স্টেট হম হম, স্টেট ফেডারেল নাকি স্টেট। এরকম স্ট্যাটিস। পরিসংখ্যান। না পরিসংখ্যানের ইয়ে আছে কিনা একটা, দাঁড়াও আমি আমি ভুলে গেছি আর কি। যাই হোক, ওইটা দেখি কি মানে। জমিতে পরিসংখ্যান হ্যাঁ, অফিসার আছে একটা। এইটা মানে যে এটা জেনারেল ক্যাডারের মধ্যে আছে না একটা। স্যার পরিসংখ্যান জি অফিসার। স্যার আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আর কি। তো মানে একটা চান্সেই কাজে লাগিয়ে ফেলছে। কারণ রিটেন পরীক্ষা ছিল একদম পুরা হাতে লেখা ছিল ঝকঝকে তকতকে। মানে রিটেনে আমার ওর ডেডিকেশনের কথাটা মনে আছে আর কি, যে বলতে ভাই আমারে বলতে ভাই জীবনে আর পিলিবাস করবো না, করে লাইনটা জীবনে আর পিলিবাস করবো না, এটা শিওর। এটা দিয়ে হয়ে গেছে। একজন বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় কিনা, ওয়ালিদ ভাই এই যে পররাষ্ট্রে ফার্স্ট হয়েছিল আমাদের সময় 34তম বিসিএস এ, আহসানুল্লাহ থেকে পড়ছে। এরকম বহুত আছে যে পর ইয়া থেকে পইরা তোমার ক্যাডার হয়েছে। ডোন্ট ওরি, শুধু লেগে থাকো প্লিজ। ওকে, আমি আজকে ক্লাসে বলতে চাচ্ছিলাম যে একজন মানুষকে আমি কোনো মতেই ইগনোর করতে পারি না। ঠিক আছে, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবস্থার পরিবর্তন ঘটছে, কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধুর যে পররাষ্ট্র নীতি ছিল, তুমি বলবা যে এখন অনেক কথাই তো হয়তো বলতে পারো, কিন্তু ইতিহাসের যদি নির্মোহ বিশ্লেষণ করো, আমরা বঙ্গবন্ধুকে কোনো মতেই তাকে ছোট করতে পারি না। একজন মানুষের তুমি একটা কথা আমি এই ক্লাসে শুরুতে বলে রাখি, তুমি কি আহ, আহ, বঙ্গবন্ধুকে যদি তুমি ভিলেন বানাও, তুমি কি জিয়া রহমানের নায়ক বানাইতে পারবা কিনা? হ্যাঁ বানা বলো। না স্যার, কারণ তাদেরকে না কর্নেল স্যার। দায়ারকে সে মারছে। এবং ইতিহাসের এটাই সত্য, জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং এই যে তোমার ইয়া মানে একটা আয়োজন করে যে হত্যাকাণ্ড, যে কর্নেল তাহেরের জি স্যার, মাধ্যমে তিনি অনেক ক্ষমতায় সেনাবাহিনী। আসছেন। এবং তুমি তুমি লর্ড একটনের সেই বিখ্যাত জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এই যে জাস্টিস হারি করেছেন তিনি, এটা অস্বীকার করতে পারবা না। এরকম তার হাতেও রক্তের দাগ লেগে আছে। একজন শাসক হিসাবে তার যোগ্যতার দক্ষতা অদক্ষতা আমরা এটা পরিমাপ করতে করবোই, কিন্তু একজন তার যে ইতিহাসে তার অবদান, এটা কোনো সময় তার রেট ছোট করবে না। আমি কথা বলি, এই যে স্বাধীন দেশের পেছনে যাদের অবদান আছে, যার রক্ত দিয়েছেন, এই দেশটাকে স্বাধীনভাবে চাইছেন, আমরা তাদেরকে শর্তহীনভাবে সম্মান করি। তাদের ত্রুটি বিচ্যুতি যারা আছে যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু তার যে অবদানটা আছে আমরা অস্বীকার করতে পারি না। তো হাওয়েভার আমি তোমার এই এই ইয়াটার মধ্যে অ্যানালাইসিস করব বঙ্গবন্ধু এই পররাষ্ট্র নীতিতে কি করছেন। ওকে, কয়েকটা পয়েন্ট, যেহেতু আমি রিটার্ন সেশন আজকে আসবে, আগামী ক্লাসে আল্লাহ আমাকে রাখলে কিন্তু আমরা আগামী ক্লাসে কিন্তু আমরা স্যার রিটার্ন। একটা এরা মিটিং এরা ছিল বের সবাই হয়নি স্যার। স্যার বিভিন্ন সময় বিতর্কিত ছিল। কে কে কোনটা কোনটা? স্যার আমি এরা যে এটাও শুনেছি যে বঙ্গবন্ধুর কথা 1972 সালে বলতেছেন স্যার স্যার, বঙ্গবন্ধুকে জিয়াউর হত্যার পরে রহমানের কথা বলতেছেন, আওয়ামী তারা লীগের পক্ষ বিভিন্ন থেকে সময় স্যার স্যার বা বিতর্কিত ছিল দেশবাসীর এবং পক্ষ থেকে বিভিন্ন স্যার সময় একটা নায়ক ছিল। মিছিলও বের হয়নি। হ্যাঁ হাওয়েভার অনেক কিছু স্যার এত মানে ভালোবাসলো স্যার, একটা মিছিল কেন বের বের করলো না স্যার? না আমি বলি, আমি আবার বললাম, শোনো, একটা মিছিল বের হওয়াটা কথা না, মানে ওই কিচ্ছু বের হয় না, কিন্তু তার ইতিহাসে অবদান আছে কিনা বলো। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে প্রধান স্যার কাকে তুমি বলবা? সময় সাপেক্ষে স্যার ইতিহাসে স্যার তাদের তো আমার অবদান আছে অবশ্যই।
এবং স্যার স্যার আচ্ছা, আমার ইতিহাসে তারা ভিলেনও, বিভিন্ন আর সময় আরেকটা সাপেক্ষে তারা ভিলেনও। দাঁড়াও 30 সেকেন্ড, আরেকটা কথা আমার তো উত্তর দাও। বাংলাদেশ 1952 সাল থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত আমরা সব নেতাদেরকে অ্যানালাইসিস করে আমি যদি বলি বাংলাদেশের একজন জাতির জনককে বাছাই করবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কোনো অপশন থাকলে তোমরা আমার 1 মিনিটে বলতে পারো। নাই। স্যার আমি একটা কথা বলবো। বলে স্যার ফেলো, স্যার বলে ফেলো। এককভাবে কাউকে তাজউদ্দিন বলা আহমেদও স্যার তো সম্ভব মা স্যার না। অনেক হচ্ছে সবার অবদান আছে, দেশপ্রেমিক স্যার। যেমন মাওলানা ভাসানীর তাজউদ্দিন অবদান আছে। আহমেদ তাজউদ্দিন আহমেদ স্যার তার শোনো, হাতের মাওলানা খন্ডের অবদান ভাসানী, আছে। এ কে তাজউদ্দিন ফজলুল আহমেদ হক, আচ্ছা, এদের ওকে কথা ওকে আমরা মনে রাখি না কেন? ওকে, স্যার আচ্ছা এবার আসলে একটা বঙ্গবন্ধুকে এত স্যার, আমি বেশি স্যার এককভাবে পরিমাণে কাউকে হচ্ছে সার্টিফিকেট মানে এক লেভেলে মিনিট রাখছে যে আচ্ছা বাকি আমি সবাই বলতে চাই করি। এটা আওয়ামী লীগের ব্যর্থতা যে বঙ্গবন্ধুর এই ইয়ে সবাই ইগনোর করছেন। মনে রাখবা একটু, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম। মাওলানা ভাসানী ওই স্বাধীনতার যুদ্ধের প্রত্যক্ষ, উনি আই ডোন্ট ডিস্টার্ব বায়ু পলিসিতে ছিলেন। উনি দেখবা যে ওই ইয়াগুলাতে 71-এর আগে তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন নাই। উনি মহানায়ক, এটা সত্য কথা, কিন্তু এর আগে যে পরিমাণ যে 7ই মার্চে ভাষণই কিন্তু, ভাষণের মধ্যেই কিন্তু কি হয়ে গেছে বলো, ইতিহাসের পট পরিবর্তন হয়ে গেছে। ওকে, এবং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই ঘোষণাটা যে পাঠাই দিয়ে গেছেন, এটার মধ্যে কিন্তু সংগ্রাম সূচিত হয়েছে। সংগ্রামে নিজে উপস্থিত থাকতে হয় না, এবং লিডারের কথা শুনে সবাই কি করবে বলো, ইয়ে করবে। এইখানে কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নাই, 66 থেকে স্যার শুরু করে। স্যার স্যার তাহলে ঘোষণা নিয়েও তো অনেক কথাবার্তা আছে। আর একটা কথা শুনে নাও, এই যে মাওলানা ফজলুল হক আর ইয়া, উনারা স্বাধীনতা যুদ্ধের আগে মারা গেছেন, অতএব উনারা জাতির জনক হওয়ার সুযোগ নেই। তাহলে 3টা উত্তর শোনো। জাতির জনক একে সোহরাওয়ার্দী এবং ইয়া হওয়ার কোনো স্কোপ নাই। সেকেন্ড হলো মাওলানা ভাসানী আর বঙ্গবন্ধু, দুইজনের মধ্যে যদি আমরা কম্পারেটিভলি আলোচনা করি, অবশ্যই স্বাধীনতা যুদ্ধের যার অবদান অনস্বীকার্য ছিল, যিনি সবচেয়ে বেশি শক্ত এবং শক্তিশালী ভূমিকা রাখছেন, তিনি শেখ মুজিবুর রহমান। ইতিহাসে যদি নির্মোহ পাঠ তাজউদ্দিন আহমেদের করতে, স্যার অবদানকে স্যার কাটা করা হয়েছে স্যার। তাজউদ্দিন আহমেদ এটা স্যার, আর নাই। আমি আবার বলি উনি যে তাজউদ্দিন আহমেদ, স্যার শোনো এবারে বলে কি, তাজউদ্দিন স্যার আহমেদ, অলরেডি এটা জিয়াউর রহমান। বলতেছে যে বঙ্গবন্ধুর কোনো ভূমিকাই নাই, হ্যাঁ মুক্তিযুদ্ধে হ্যাঁ হ্যাঁ, শোনো বঙ্গবন্ধুর আমি কোনো বলে রাখি, ভূমিকাই নেই, তাজউদ্দিন আহমেদ, এরকম আমি বলে রাখি বলতেছে। তাজউদ্দিন আহমেদ, শুধু তাজউদ্দিন আহমেদ বলতেছে কেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এরপর এইভাবে করে জাতীয় নেতা যারা আছেন, এম এ জি উসমানির কথা তুমি কেন বাদ দিতেছো তাজউদ্দিন আহমেদের কথা বললে? এরপরে এম এ জি উসমানি, জিয়াউর রহমান, প্রত্যেকের অবদান আছেন, কিন্তু তারা প্রত্যেকেই একজনের লিডারশিপে কাজ করতেন। কে সেটা বলো, তাজউদ্দিন আহমেদের লিডার কে বলো? স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তাহলে তুমি বলতেছো তাজউদ্দিন আহমেদের বঙ্গবন্ধু লিডার, তাজউদ্দিন আহমেদের যদি গুরু মানে বঙ্গবন্ধু রে, তুমি তাজউদ্দিন আহমেদের স্যার, জাতির জনক বঙ্গবন্ধু কেমনে বললো? বঙ্গবন্ধু নাকি স্যার মুক্তিযুদ্ধের আপনি ঘোষণা দিয়েই স্যার যায়। আপনি যে বললেন স্যার যে মানে আইয়ুব স্যার খানের প্রতি মুক্তিযুদ্ধকে মানে সংগঠিত লয়াল বা করছেন, ই ছিল, মুক্তিযুদ্ধকে স্যার কৌশল স্যার করে তাহলে লিডার করছে মাওলানা স্যার তাজউদ্দিন ভাসানীকে আহমেদ, কেন তাহলে চিফ স্যার অ্যাডভাইজার করা এটা হলো উনি না স্যার? নেতৃত্ব দেন না স্যার, ও, মাওলানা উনি তো ভাসানী নেতৃত্ব। আইয়ুব খানের প্রতি লয়াল ছিলেন না, তিনি ছিলেন ডোন্ট ডিস্টার্ব আইয়ুব পলিসি। এটা তিনি চীনপন্থী ছিলেন, তো সেজন্য একটু মানে পাকিস্তানের বিরুদ্ধে এত সরব হয়ে ওঠেন নাই। ওকে, ঠিক আছে, চীন স্যার পাকিস্তানের স্যার কারণ। স্যার ওরও আমার একটা ভূমিকা আছে কোশ্চেন স্যার, ছিল এটা তো মূল্যায়ন করা হয় না হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কারণ স্যার মুজিবনগর সরকারের তো চিফ স্যার এখানে অ্যাডভাইজার ছিল একটা স্যার কথা উনি। কি, আমার এখন একটা কথা আমি আমি স্যার, আমার আমার আমি একটা আমি হচ্ছে আমি সমাপনী বঙ্গবন্ধু বক্তব্য, নাকি। স্যার তাজউদ্দিন আহমেদ। না, আমি তোমাদেরকে সমাপনী বক্তব্য স্যার আমার চাপাই একটা দিচ্ছি। কথা, স্যার আমার একটা কথা, স্যার এই যে বঙ্গবন্ধু উনি কিন্তু মানে পালিয়ে গিয়ে যুদ্ধ করতে পারতো, উনি পালিয়ে গেল না কেন? মানে আচ্ছা, উনি মানে কারাবরণ কেন স্বীকার করলো? তাহলে মনে রাখবা যে পালাইয়া যাওয়ার, উনি কি পালাই ওই সময় এটা কোন এটা কি শেখ হাসিনার মতো? ওই সময় মনে একটা প্রেক্ষাপট, পাকিস্তান সরকার তাকে ধরে নিয়ে গেছেন, আর উনি কি বন্দুক নিয়ে যুদ্ধ করাটা ওনার জন্য জরুরি? এটা বলতে ইতিহাসে মহানায়ক কেউ কি বন্দুক নিয়ে হাতে যুদ্ধ করছেন? এটা ইতিহাসের শিক্ষা, মানে রাজা যুদ্ধ লিডিং স্যার করে। প্রবাবিলিটিটা ফিদেল একটা বড় ব্যাপার ক্যাস্ট্রো, স্যার। তারপরে হচ্ছে চে ফিদে- গুয়েভারা। স্যার যখন একটা যুদ্ধ লিডিং হবে, ওদের গেরিলা সামনে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে হবে, বন্দুক গেরিলা নিয়ে। যুদ্ধ করছেন। ওনাদের তো প্রয়োজনই নাই। তুমি ধরো ইতিহাসে বড় বড়, ধরো জর্জ ওয়াশিংটন নিজে যুদ্ধ, বন্দুক নিয়ে যুদ্ধ করছেন। মানে বড় বড় নেতাদের কথা বলো, সরাসরি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠাইছেন, নিজে যাইতেন, সব ক্ষেত্রে কি নিজেই মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন? মানে তুমি পুরো না স্যার, ইয়াটা দেখো, অর্থাৎ তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন, তারা ধরে নিয়ে গেছে, এবং স্যার তিনি উনি তো সেখানে নিয়ে তারা, যুদ্ধক্ষেত্রে থাকতেন, এবং মোহাম্মদ এবং ইসলাম কিন্তু যুদ্ধক্ষেত্রে স্যার থাকতেন। একটা এবং স্যার একটা হুম, প্রশ্ন আছে স্যার, যে হচ্ছে মানে এটা বলে যে 7ই মার্চের ভাষণে স্যার বঙ্গবন্ধু বলে যদি যে বঙ্গবন্ধু মানে তো ধীরে পাকিস্তানে ধীরে ছিল, আপনার নিষেধ। স্বাধীনতা ঘোষণা করতো, তাহলে স্যার হুম। উইদাউট এনি রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই হচ্ছে নাকি এটা স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল? এটা আসলে আচ্ছা, এটা এটা আবার তোমাদের বলে রাখি, যদি ওই দিনে স্বাধীনতার ঘোষণা দিত, তাহলে তাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা বইলা, ঠিক আছে, তখন
মানে এই যে আওয়ামী লীগের মতো গণহারে মানে রাষ্ট্র বিচারে মানুষ হত্যা করতে হচ্ছে। স্যার আর তিনি এটার ঘোষণাটা দেওয়ার পরে তার রেফারেন্সটা মধ্যে একটা মোটেও আটক করে রাজনীতিতে নিয়ে যাচ্ছে। হুম, আটক করে পাকিস্তানি নিয়ে স্যার যাচ্ছে। এই বই থেকে। হ্যাঁ, এটা আমার আর একটা বলে রাখি, আর একটা বিষয় তোমার এই তিনি যদি ওই সময় তো ঘোষণাটা কোনো স্কোপে ছিল না, তবে তিনি যা বলার তা বলে দিচ্ছেন, মানুষ অলরেডি প্রস্তুতি নিচ্ছে। এরপরে যখন শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে যাচ্ছে তখন তিনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে গেছেন। আর একটা কথা হলো মনে রাখবা, এটা তো তোমরা মানো, সবাই আমরা গুরু মানি যে অ্যান্থনি মাসকারেনাসের বাংলাদেশে লিখিত ব্লাড, এটার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু অনেক সমালোচনা করছেন। সেখানে 1971 সালের 16ই ডিসেম্বরের কথা চিন্তা করে দেখো, সেখানে বঙ্গবন্ধু ছাড়া আর কাউকে মানার মতো বাংলাদেশের নেতা ছিল কিনা, এটাই প্রমাণ করবে। তুমি পড়ো ইতিহাসটা, এটা তো আমরা সবাই এই বইটা মানি। অ্যান্থনি মাসকারেনাস তো কোনো দলের লোক না। 1971 সালের 16ই ডিসেম্বর বঙ্গবন্ধুর আসার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ ছিল কিনা যার কথা মানুষ শুনতে প্রস্তুত? হ্যাঁ বা না বলে এক কথায়। স্যার এখানে একটু বলি, সেখানে না মানে স্যার লিডার বঙ্গবন্ধু মানে কেন নাকি স্যার জাতীয় এরকমই দল কত প্ল্যান হবে ছিল স্যার? এটাই তো স্যার যে মানতেছে আসলে না স্যার। উনি লিডার, ঠিক আছে স্যার স্যার, উনি স্যার হচ্ছে স্যার হুম। উনি হচ্ছে পশ্চিম পাকিস্তান মানে সরি আমাদের পূর্ব পাকিস্তানটাকে আসলে একটা স্বায়ত্তশাসিত প্রদেশ হিসেবে চাইছিল, কিন্তু উনি কখনো আসলে কল্পনাও করছিলেন না যে না বাংলাদেশ একটা স্বাধীন আলাদা দেশেই পরিণত হবে। মানে উনি পাকিস্তানে নিজের একটা স্বায়ত্তশাসন ওকে, প্রতিষ্ঠা করার জন্য ওই জন্য নাকি আন্দোলন করছিলেন, এজন্য ওকে, ওকে, সবার আমি এটা আসলে প্রথম দিকে না, সমর্থন প্রথম দিকে আমরা রাষ্ট্র চাই আপামর না, এটা চাওয়ার দরকারও ছিল না। সমর্থন আচ্ছা, এবার শোনো, পেয়েছিলেন। এগুলো প্রথম দিকে আমরা কিন্তু আচ্ছা আমি বুঝছি তোমার প্রশ্নটা। শোনা, প্রথম দিকে আমরা রাষ্ট্র চাইনি, বাংলাদেশ রাষ্ট্র আমরা চাইনি, আমরা পাকিস্তানি চাইছি। কেন বাংলাদেশ রাষ্ট্র? আমরা পাকিস্তানের অধিকার চাইছি। ধরো মানুষ তখন স্বাধীনতা চায় যখন তার অধিকারটা দেওয়া হয় না। আমরা তো পাকিস্তান রাষ্ট্র ভাঙ্গার তো দরকার ছিল না। তুমি আগে বলো, 1947 সালের যে রাষ্ট্র হয়েছে তার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে দুইটা একটা পাকিস্তান হয়েছে, এই পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার কোনো দরকার ছিল কি ছিল না? হ্যাঁ বাবা মা বলো। না স্যার, যদি ছিল ওরা না। যখন যখন ভাষা না আমরা উদ্ধার স্যার করতে চাইছিল তখনই সংগ্রামটা শুরু হলো। ওরা ভাষা যখন দেখতেছে, এটা তো আমি 1966 সালে কেন তিনি বলবেন, 1952 সালে উনি কেন বলবেন এই কথা, 53 সালে, 55 সালে, 56 সালে, 62 সালে তো বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণ নাই। ওই সময় চাই যে তুমি আমার অধিকার দাও। আমরা শুধু অধিকার চাইছি যে আমরা পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেমন পাইবে, যেমন সুযোগ পাইবে, পূর্ব পাকিস্তান এমন সুযোগ পাইবে। তুমি আমার আমার এখানে বৈষম্য করতে পারবে না। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, ক্রমাগত ভাবে বৈষম্য আন্দোলন করছি। তারপরে 6 দফা দিচ্ছি, আমরা আলাদাভাবে আমাদের সব সুযোগ সুবিধাগুলো চাই। 6 দফা তো এটা মূলনীতি, এখানে কি রাষ্ট্র চাইতে পারে? বলছে যে 6 দফা ভালো করে পড়ে দিত, যে আমার টাকা দিয়ে আমি করবো, আমার ঋণ আমি নিতে পারবেন না, আমার পর আপনি তুলে নিতে পারবেন না, এখানে প্যারামিলিশিয়া থাকবে। সুন্দর, আমার অধিকার চাইছি। যখন মানা হচ্ছে না তখনই তো আমরা এরপরে হুট করে কেমনি একটা স্বাধীন দেশে ঘোষণা দেয় বলো? তখন তো বিদ্রোহী বিচ্ছিন্নভাবে মণিপুরের মতো হইতো। শ্রীলঙ্কার ওই যে তামিল আছে না, তামিল বিদ্রোহীরা যারা ছিল, কেউ তো যুদ্ধ তৈরি হয়নি। একটা প্রেক্ষাপট তৈরি করা লাগে। তারপর যখন দেখছে যে ওরা মাইট দিছে, 25শে মার্চ কালো রাত্রিতে মানুষ মানুষ মেরে ফেলছে, এই যে মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে তুমি কি, আচ্ছা তুমি লাস্ট একটা কথা বলে রাখি, শেখ হাসিনার বিরুদ্ধে 5 এই যে আগস্টের আগে, ধরো তোমার কেউ বিবেক বুদ্ধি দিয়ে বলো তো, 15 জুলাই, 16 জুলাই, 20 জুলাই কেউ শেখ হাসিনার পদত্যাগ চাওয়ার সাহস করছো কিনা? হ্যাঁ বা না না বলো। স্যার, 20 জুলাই যদি কেউ বলতো যে শেখ হাসিনার এক দফা এক দাফি, তার কি তার কি অস্তিত্ব থাকতো? না তুমি স্যার। বলো, 20 জুলাই না 1 আগস্টে তো আমরা এটা চিন্তা করতে পারিনি। যখন দেখতেছি যে মানুষ মারার পরে অনেক মানুষ মেরে ফেলছে, তখন আমার একটা আকাঙ্ক্ষা একটা গ্রাউন্ড তৈরি তৈরি হচ্ছে। হয়েছিল স্যার, তো মানুষের মধ্যে গ্রাউন্ড আকাঙ্ক্ষা। তৈরি করছে, আকাঙ্ক্ষা গ্রাউন্ড তৈরি করছে, হ্যাঁ স্যার, ঠিক না? তখনই হ্যাঁ। তো শহীদ মানে কিনা ইয়ার বাদ দাও, ওই যে কিনা একজন শহীদ, ওই যে আব্দুল আবু সাইদ, ওর ওর হত্যাকাণ্ড, ওর শাহাদাতের পরে যদি এক দফা দাবি তুলতো, তখন কি এটা এই শেখ হাসিনার পতন ঘটতো? তখন তো বিএনপি দিত। স্যার এটাই না স্যার, প্রথমে স্যার পরবর্তীতে আরো কোটা অনেক সংস্কার বেশি দিয়ে মারা শুরু হলো গেছে আমাদের বিভিন্ন আন্দোলন, ভাবে, এরপরে তারপরে তো না অতএব প্রেক্ষাপটটা শেখ তৈরি হাসিনার হয়েছে। পদত্যাগ। মনে রাখবো যে স্যার 52-এর ভাষা আন্দোলন থেকে ক্রমশ মানে ইতিহাসের এই ইয়েটা আমি একটা না একটা স্যার ঝামেলা দিয়েই রাখছে তখন, এই ভাষা হ্যাঁ, নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, নির্বাচন একটা নিয়ে একটা নাটক একটার হুম, পর হুম, একটা চলতেই ছিল স্যার, স্যার এই জন্যই এই অনেক অবস্থা স্যার স্যার। অনেক তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও মনে করে যে জিয়া স্বাধীনতার ঘোষক। তো আপনি কি বলবেন স্যার? রণাঙ্গনের মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক দিল জিয়াউর রহমান। উম, স্বাধীনতার ঘোষক এটা আমার বুদ্ধিতে কুলায় না আর কি। আর স্বাধীনতার স্যার ঘোষক বঙ্গবন্ধু এটা স্বাধীনতা ঘোষণা দিচ্ছে স্যার, এটা কি প্রমাণ আছে স্যার? কোনো রেডিও অডিও ভিডিও কোনো প্রমাণ নাই স্যার, কোনো কার কাগজে নামে প্রমাণ আছে ঘোষণা স্যার? দিচ্ছেন সেটা বলো। কার নামে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি পরে ইয়ে করবো। তিনি ঘোষক হইতে পারেন না, 1 নম্বর কথা, কারণ তিনি সুপ্রিম লিডার না। সুপ্রিম লিডার ঘোষণা করেন, মনে রাখবে। একজন মানে একটা রাষ্ট্রের মানে
কার নামে এর সংবিধান ইয়ে হয়েছে, কার নামে ইয়ে হয়েছে, তোমার এই রাষ্ট্রটা ইয়ে হয়েছে কার কাছে? তিনি কি সুপ্রিম লিডার? তার মতো অনেক লিডার ছিল না? তিনি কিভাবে ইয়ে হন, ঘোষক হন? তো স্যার স্যার আমরা স্যার জিয়া রহমানের যেটা স্যার বঙ্গবন্ধু রেডিওতে তো কথা তখন বলছি, প্রধানমন্ত্রী ওখানে স্যার ছিলেন। বঙ্গবন্ধুর নাম কোনো স্যার উল্লেখ দায়িত্ব নেই, সে দিয়েছেন এই বঙ্গবন্ধুর যে পক্ষ থেকে ঘোষণা যে দিয়েছে, ঘোষণা তাহলে দিয়েছে তো স্যার এটা উল্লেখ কারা নেই। দায়িত্বে ঘোষণা স্যার দিতে নিজে তারা স্যার? স্যার আচ্ছা আচ্ছা বঙ্গবন্ধু আচ্ছা আচ্ছা, দাঁড়াও, পরে আরেকদিন আবার এই প্রসঙ্গে আবার একটু আমরা কথাবার্তা বলবো। আমি আজকে শুধু আমার স্যার আমি পয়েন্টটা একটু একটু শেষ আলোচনা করি করতে স্যার। চাই। স্যার হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ইতিহাস হচ্ছে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে। তো এই জন্য এই বিষয়গুলো আমরা এখনো ক্লিয়ার না, যার যে মতাদর্শ সে অনুসারে সবাই বলতে চায়, তো এই জন্য আপা আমাদের মধ্যে বিভ্রান্তি গুলো তৈরি হয়ে গেছে স্যার। স্যার জিয়া আপাতত রহমানের একটা বিষয় থাকে, দাঁড়া দাঁড়া, রেকর্ডিং এ চলতেছে, একটা বিষয় থাকো, শোনো। ইতিহাসে ইতিহাস বিনির্মাণে যার অবদান আছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করছেন, শহীদ হয়েছেন, নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন, তাদেরকে আমরা আর ইতিহাসে কাঠ গড়ায় দাঁড় না করাই। তারা যিনি যে যথোপযুক্ত, তিনি আমাদের সবার কাছে শ্রদ্ধার পাত্র। এই মূল্যবোধটা রাইখা আর চলো আমরা কাজ করি। আমরা জিয়াউর স্যার রহমানকে তবে স্যার আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃতি করছে স্যার এটা নজিরবিহীন, না, এরকম নজির স্যার মনে রাখবে, পৃথিবীর কোথাও নেই। এই কাজটা করার কারণে, এই কাজটা এই আজকের যে এই বঙ্গবন্ধুকে নিয়ে আমরা সমালোচনা করতেছি, ইয়ে করতেছি, তুচ্ছজ্ঞান করতেছি, মূর্তি স্তূপে বলতেছি, এটা কারো দোষ না, এটা তার কন্যার কুকর্মের ফসল। তো এটা তো ইতিহাস এইভাবে, যখন তুমি ইতিহাসে মানে নির্মোহ বিশ্লেষণ না করে চাপাই দিবা, তখন এটা ওই ইয়ে হবে আর কি, বুমেরাং হবে, গণভবনের মতো জি রূপ স্যার, হবে। এই ব্যাপারে শুধু একটা শেখ ডক্টর হাসিনাকে তো ব্লেম দিয়ে লাভ নাই, আমাদের জনগণ তো কিছু উৎফুল্ল ভাবে এগুলো কিছু করেছে। ঠিক আছে, তার শেখ হাসিনার কুকর্মে এতগুলো মানুষ না মারলে, এই সমস্ত পরিস্থিতি না করলে, ইতিহাসকে শুধু বঙ্গবন্ধু বলে না করলে, ইতিহাসে অন্য সবারে জিয়াউর রহমানকে অস্বীকার কইরা, তাজউদ্দিন আহমেদকে খাত কইরা, তখন বঙ্গবন্ধুর যদি একচেটিয়া তুমি হাইলাইট করছো, তখন তো আমার রাগ আছেই। আমি তো অবশ্যই এটা চাইবো যে এই কেসটা হোক। স্যার জি স্যার, রহমান অবশ্যই রাগ এখন থাকবে। আমরা কি করব? এখন আমরা বাংলাদেশ করব, বিষয়াবলিতে স্যার স্যার খুনি ওই যে পার্টটা কি করব, কি কি বই স্যার পড়বো? কিছু কোনো কথাই কি বলতো না মুশকিল, স্যার দাঁড়া দেবো, রহমান বলবো। এবার আসো, এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। আমি বলি, এটাতে তুমি দেখো যে ইতিহাসের একটা স্বচ্ছ জ্ঞান থাকবে। চলো, আহ আমি শুধু পুরো পয়েন্ট, পুরো প্যাসেজ আমি অনুবাদ করানোর আমার সময় নাই, আমি একটু পর্যন্ত যাব। আমি শুধু একটা লাইন পড়ো, পড়ার পরে আমার ভাবানুবাদটা সুন্দর করে ক্লিয়ার করবা, আবার আমার কাছে শুনবা, দেখবো অনুবাদ কিভাবে হবে। ওকে, একজন একটু পড়ো, পড়ার পরে কোনো নিয়ম ফিয়ম নাই, সুন্দর করে কথা বলবা, অর্থ বলবা, কি বুঝছো, গভীর মনোযোগ, প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং, লাইন পড়ে আমি অর্থ সুন্দর করে করতে পারি। ওকে, বলো, একজন রিডিংটা পড়ো, আর প্রত্যেকে একদম হৃদয় থেকে, কান দিয়ে শুনে হৃদয় ঢুকে ফেলো কথাগুলা, পড়ো। একজন কেন? From the inception of the from the inception of his leadership from the independent Bangladesh, Bangabandhu showed his diplomatic sagacity with a particularly cautious observation on the intense Cold War. When Bangladesh obtained its independence from দাঁড়াও Pakistan, দাঁড়াও, তোমার এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। এমন একজন বলো যে একদম স্মুথলি, কোনো আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই, কাইন্ডলি একজন একটু পড়ো। আমি এখানে 5-7টা পয়েন্ট আলোচনা করবো এই 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, From the inception of his leadership for the independent Bangladesh, Bangabandhu showed his diplomatic sagacity with a আপু একটু particularly বড় করে cautious বলেন, আপনার observation. না, আরো একজন বলো, সাইদা মুক্তিরও হচ্ছে না, আরেকজন কে জানে ওই দিনে সুন্দর করে পড়ছিলেন, একজন লাউডলি, ভয়েস লাউড এবং আশেপাশে সাউন্ড From নাই, the সুন্দর। inception of his leadership for the independent Bangladesh, Bangabandhu showed his diplomatic sagacity with a particularly cautious observation on the intense Cold War. When Bangladesh obtained its independence from Pakistan, he was still in a Pakistani prison. He arrived back his country from the jail via London and New Delhi on 10 January 1972 by a Royal British jet instead of an Indian aircraft. The use of the English jet was a strategic signal to the world for ফর টু two অ্যাপারেন্ট রিজন, apparent reasons. First, the statesman wanted to show it is undescribable, আনডিজায়ারেবল। undesirable that Bangladesh would be dominated by its friendly foreign powers, particularly India. Second, he hinted that the new state would aim to maintain a neutral gesture to world powers. ওকে, প্লিজ, আমি আরেকবার পড়বো, কেউ একটু মনে মনে বলবা যে তুমি আর কোনো ইয়ে করবে না, আমি এরপর স্ক্রিনটা ক্লোজ করে ফেলবো।
এরপর তুমি কি বুঝছো আমার শুধু বলবা আরেকবার সেকেন্ড রিডিং এর মধ্যে, রিডিং কম্প্রিহেনশন থ্রু আন্ডারস্ট্যান্ডিং, কারণ আমি তো প্যাসেজ করে সাথে সাথে আমি বুঝতেছি কিনা এটা একটা বিষয়। তুমি আমার এটার মূল কথাটা সুন্দর করে বলবা, আরেকবার বলি আমি। ফ্রম দ্য ইনসেপশন অফ হিজ লিডারশিপ ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু showed his diplomatic sagacity, sagacity মানে বুদ্ধিমত্তা আর কি, with a particular cautious observation on the intense Cold War. When Bangladesh obtained its independence from Pakistan, he was still in a Pakistani prison. He arrived back his country from the jail via London and New Delhi on 10 January 1972 by a Royal British jet instead of Indian aircraft. The use of the English jet was his strategic signal to the world for two apparent reasons. আবার বললাম, the use of English jet was his strategic signal to the world for two apparent reasons. First, the statesman wanted to show it is undesirable that Bangladesh would be dominated by its friendly foreign powers, particularly India. Second, he hinted that new state would aim to maintain a neutral gesture to world powers. এমন একজন থাকলে বলো এটা দিয়ে কি বুঝছো? স্যার, বঙ্গবন্ধু তার বিচক্ষণতা প্রদর্শন করছে তার পররাষ্ট্রনীতি গ্রহণের জন্য। এখানে স্যার সে দুইটা পদক্ষেপ গ্রহণ করছে। ওই ওই 71 সালে তখন কোল্ড ওয়ার চলছিল, স্নায়ুযুদ্ধ চলছিল। ওই সময়ে তিনি ইন্ডিয়ান এয়ারক্রাফট ব্যবহার না করে লন্ডনের এয়ারক্রাফটটা ব্যবহারের মধ্য দিয়ে বিশ্বকে এই মানে জানান দিয়েছে যে তিনি বন্ধু রাষ্ট্র কর্তৃক মানে শোষিত বা মানে ডমিনেন্ট হবে না, এবং সবার সাথে একটি মানে শক্তিশালী। আলহামদুলিল্লাহ, ভালো বুঝবেন। আরেকজন বলো তো, আরেকজন বলো। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার সময় থেকেই মোটামুটি বিচক্ষণ রাষ্ট্রনীতি পরিচয় দিয়েছেন। তিনি দেশ যখন স্বাধীন হয় তখন তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে, এবং পাকিস্তান থেকে তিনি যখন তার স্বদেশে ফিরে আসেন তখন তিনি সরাসরি বাংলাদেশে না এসে তিনি ব্রিটেন হয়ে আসেন, এবং ব্রিটেনের তিনি ভারতীয় বিমান ব্যবহার না করে তিনি ব্রিটেনের বিমান ব্যবহার করেছিলেন, এবং সারা বিশ্বকে এটাই জানান দিয়েছিলেন যে তিনি ভারতের করদার্য বা ওই টাইপের কিছু একটাতে পরিণত হবেন না, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সর্বদা নিরপেক্ষতা বজায় রাখবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফাইন, এক্সেলেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ। এই মানে বাকিরা যারা আবার দেখো, তুমি আবার আমি ওরা যেটা বলছে তাদের সাথে আমি মিলে রেখে স্নায়ুযুদ্ধের সময় বঙ্গবন্ধু একটা নিরপেক্ষ মেজাজ ধরে রেখেছিলেন, অর্থাৎ তিনি কারোর পক্ষে কিন্তু যান নাই, না রাশিয়া না কি বলো যুক্তরাষ্ট্র। তিনি এই সময় একটা মানে মানে পর্যবেক্ষণ করছিলেন বিশ্ব পরিস্থিতি। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখনও তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তো তিনি পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়ে তিনি লন্ডন এবং দিল্লি হয়ে বাংলাদেশে 10 জানুয়ারি প্রত্যাবর্তন করেন। সেই যাত্রায় তিনি লন্ডন থেকে ফেরার সময় তিনি ভারতীয় বিমানের পরিবর্তে তিনি ব্রিটিশ রয়্যাল জেট ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে তিনি বিশ্বকে মূলত দুটি বার্তা দিতে চেয়েছিলেন। প্রথমত, তিনি তার নিকটতম প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত দ্বারা প্রভাবিত হবে না। প্রথমত, তার এই যে সদ্যজাত বাংলাদেশ রাষ্ট্র ভারত দ্বারা প্রভাবিত হবে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশ বিশ্বের কাছে একটি নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে। বিষয়টা কেমন না? এবার দেখো, শেষ, পড়া শেষ, বাকিরা দেখো। আবার তোমার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ স্যার, এই এয়ারক্রাফট ইউজ করার কারণে কিভাবে নিরপেক্ষতা প্রদর্শন করলো ব্রিটিশ এয়ারক্রাফট? শোনো, যদি ভারতের বিমান দিয়া তিনি আসতেন
ঠিক আছে, মনে রাখবা যে সিরিয়াসলি মানে বঙ্গবন্ধুর 25 মার্চ ধরে নিয়ে গেছে, নেয়ার পরে তিনি একদম কিছুই জানতেন না। এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু সমালোচনা বলতেছি, একদম তিনি এই যে কতদিনে কি হয়েছে কিছুই জানতো না। এর কারণ কয়দিন পর পরে তার কবর খোঁড়া হইতো, তার একটা মৃত্যুর একটা প্যারা দিয়ে রাখতো তাকে, যে মায়ের ফাঁসি দেবে, ইয়া করবে। তারপরে যখন এই পাকিস্তান থেকে তিনি বললো যে তুমি কি বাংলাদেশে যাবে, বলছে না বাংলাদেশে যাবেন, বা ইয়ারা পাকিস্তানে বাংলাদেশে রাজি, পাঠাতে রাজি না পাকিস্তানিরা, কারণ এটা অপমানজনক, ভারতীয় রাজি না। ফলে তৃতীয় একটা রাষ্ট্র, অর্থাৎ তিনি চলে গেছেন কোথায়, লন্ডনে, ইংল্যান্ডে। সেখানে যে দেখবো যে ভাষণটাতে কামাল হোসেন স্যার পাশে ছিলেন। হম, বলে নাই, ভুলে যাবো, এরপর বললো কামাল হোসেন পাশে ছিলেন, ওই 16 মাসের একটা ব্রিফিং শুনছেন, শুনছো, শুই না? তারপরে তিনি একটা বিখ্যাত ভাষণ দিচ্ছেন, দেখবা যে লন্ডনের মধ্যে ওই যে সংবাদ সম্মেলনটা, তিনি অগ্নিগর্ভ কথাগুলো বলছেন সেখানে। তারপরে সেখান থেকে তিনি বাংলাদেশে ফেরার সময় তিনি তার ভারতীয় বিমান পাঠানো হয়েছে, তিনি বলছেন আমি ভারতীয় বিমানে যাব না, কারণ তখন মনে করবে যে ভারত এটা একটা গোলামির জিনিস, যে ভারত ইয়ে করতেছে। তিনি বলছেন আমি ভারতীয় বিমানে যাব না। তাহলে পৃথিবীবাসী তাহলে মনে করতো যে ভারত মনে হয় এটার কলকাঠি আছে, এই যে মুক্তিযুদ্ধে, দেখছো কিনা, খুব মানে প্রচন্ড বুদ্ধিমত্তা এটা তো কিন্তু। ভারতে তো কলকাঠি নাড়ছে, এটা তো সবাই জানে, বিশ্বকে জানে না? শোনো, বিশ্বকে জানানো আর এটা স্বীকৃতি দেয়া, এটা যদি তিনি তাহলে মনে করতো যে ভারতের আঙ্গুলিতে তিনি চলেন, এটা তার ফার্স্ট সিগন্যাল যে স্যার, ভারতীয় বিমান। ভারতের এয়ারক্রাফট ইউজ করলেই কিভাবে এই জিনিসটা ইয়ে হয়ে আচ্ছা, গেল যে ভারতীয় ভারতে আচ্ছা ধরো কলকাঠি আমি বলি, নাড়তেছে? শেখ হাসিনা ভারতে গেছেন, ভারতের বিমান ইয়ে করে, ঠিক আছে, এটা কি তুমি কিছুটা এখন এটা আরো শক্তিশালী হয়েছে না? শেখ হাসিনার এই ভারতীয় যে সুযোগ সুবিধাগুলো নিয়ে গেছেন, এটা শক্তিশালী হয়েছে না? তিনি ভারতীয় বিমান ব্যবহার, এটা হলো প্রথম তার এটা হলো কূটনীতি। তিনি ইয়ে করছেন যে আমি ব্রিটিশ এবং ভারত দুইটার মধ্যে তার জন্য উত্তম কোনটা ছিল বলো? ভারত সরকার তার বিমান পাঠিয়ে আনছে, এটার শেখ মেসেজটা কি? হাসিনার পরিস্থিতি আর বঙ্গবন্ধুর পরিস্থিতি এক ছিল না। তখন স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, আবার বলে রাখি, আগে আমি বলো তো। একটু হুম, স্যার আমি ওর প্রশ্ন উত্তরটা আমি একটু বলি স্যার। এই যে হ্যাঁ গাজায় যে ইসরায়েল হামলা চালাচ্ছে, কে জানে না যে হ্যাঁ, ইসরায়েল এই বর্বরতাটা চালাচ্ছে? এটা হুম, অন্যায়, অন্যায় যুদ্ধ করতেছে, এটা সারা পৃথিবীর সবাই জানে, কিন্তু কিন্তু মুখ ফুটে হ্যাঁ, কেউই বলতে পারছে না কেন? জাতিসংঘ চুপ হুম, কেন? ওই হুম, আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্টের কারণে কেউ কিছুই বলতে পারছে না। হ্যাঁ, সুতরাং হ্যাঁ, হ্যাঁ, বঙ্গবন্ধু যদি ওই সময় ভারতের বিমানটা নিয়ে যাইতোই, তাহলে ওই হুম, সবাই ওইটাই ভাবতো যে ওই ভারতই সাহায্য করছে, অস্ত্র দিয়ে সব কিছু, আবার এখন ওই ভারতেরই তার মানে গোলাম হয়ে থাকবে। এই যে একটা হুম, মেন্টাল সেট এটা আপটা হইতো, এটা এটা যেন না এবং হয়। হ্যাঁ, এবং ভারতের জন্য তার উপর প্রভাব, যে আমি তোমার নিয়ে বিমান দিয়ে আনছি, এটা তো ভারতের এটা তখন প্রভাব ঘুরে প্রভাব খাটাইতে পারবো। ওকে, ঠিক আছে, এটা শুনো, এটা প্রথমত তুমিও যদি রাষ্ট্রনায়ক হইতো, তোমার যদি দুইটা অপশন দিত যে ভারত নিতে চাইতেছে বিমানটা দিয়া, আর তুমি ব্রিটিশ রয়্যাল জেট ব্যবহার করবা, বলবে এটা, এটা তার একটা প্রথম, এটা একটা শক্ত পদক্ষেপ, এটা দিয়ে একটা বড় ম্যাচ, এটা এটা বহির্বিশ্বের এটা তো একদম একটা সমর্থন দরকার। শিওর। মনে রাখবা, কূটনীতি কিন্তু, কূটনীতিকরা কিন্তু ওই ইয়ার মতো কি বলে না, এই ছাত্রলীগের সাদ্দাম হোসেনের মতো কথা বলবে না, তারা ইশারা ইঙ্গিতে কথা বলে। তুমি দেখবে যে একটা অ্যাপ্রোচ দেখায়, মানে আর মোদির এতদিন পর্যন্ত দেখানো, মোদিরও হয়েছে ইয়ে হয়েছে, মানে এমন একটা কূটনীতির জ্ঞানটা, কূটনীতির ভাষা তো অ্যাপ্রোচের বিষয়, চুপ থাকার বিষয়, এদিক ওদিক করার বিষয়, বুঝছো কিনা? কূটনীতি কিন্তু উম মহিলাদের মতো ঝগড়া করার কাজ না। ওকে, ডান, পড়া এখানে শেষ। তো এই দুইটা বিষয়ের মধ্যে তিনি এখানে মেসেজ দিয়ে দিচ্ছেন। ওকে, ডান, এই আমরা আমি আরেকবার দেখে নেই। এই দেখো, যখন দেখো আরেকবার, বিশ্বযুদ্ধ যখন চলতেছিল, তখন কোল্ড ওয়ারের সময় বঙ্গবন্ধু একটা নিরপেক্ষ হইয়া ছিলেন, তিনি কোনো পক্ষ ভূমিকা অবলম্বন করেন নাই। যখন বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, তিনি পাকিস্তানের জেল, তখনও জেলে ছিলেন। তিনি বাংলাদেশ লন্ডন হয়ে 10 জানুয়ারি, 10 জানুয়ারিতে, সরি, দিল্লি এবং নয়াদিল্লি এবং লন্ডন হয়ে, লন্ডন এবং নয়াদিল্লি হয়ে 10 জানুয়ারি বাংলাদেশে পৌঁছেন। সেই যাত্রায় দেখছেন, আমি আলাদা কোনো বলতেছি, সেই যাত্রায় তিনি ভারতীয় বিমানের পরিবর্তে ব্রিটিশ রয়্যাল জেট ব্যবহার করেন। আর এটার মাধ্যমে, এই ব্যবহারের মাধ্যমে তিনি প্রথম একটা কূটনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেন। সেটা হলো বাংলাদেশ কোনো ভারত আর নিকটতম প্রতিবেশী, ভারতের দ্বারা প্রভাবিত হবে না, এটা প্রভাবিত হবে এমন প্রত্যাশা করা উচিত হবে না। আর দ্বিতীয়ত হলো, তিনি সারা বিশ্বের কাছে একটা এসের দাম। এবার 2 নম্বর, এটা পইরেই আমার অর্থ বলবো, আমি আমি একজন পড়ো, আমি দ্বিতীয়বার পড়বো, তৃতীয়বার তুমি আমারে নতুন একজন বলবা তুমি কি বুঝছো। হ্যাঁ, চার কারণ আমি বলে রাখি, চার কি কারণে বঙ্গবন্ধু বলছিলেন যে বাংলাদেশ সুইজারল্যান্ড হবে। দাম বলো, একজন পড়ো, এরপর আমি বলতেছি। হ্যাঁ, Further, he স্যার proclaimed, I would like it Bangladesh to become the Switzerland of the East. The underlying objects of the statement are that, like Switzerland, Bangladesh desires to maintain peace,
to augment economic development, to promote tourism, and to preserve a neutral gesture to globally polarized political blocs. আচ্ছা, আমি আরেকবার পড়ে শোনাই, এবার কে বলবা তুমি মানসিক প্রস্তুতি নাও। ফার্দার হি প্রোক্লেম, I would like it to become the Switzerland of Bangladesh, Switzerland of the East. It মানে হলো বাংলাদেশ। The underlying objectives of the statement are that, like Switzerland, Bangladesh desires to maintain peace. Bangladesh desires to maintain peace, to augment economic development, to promote tourism, and to preserve a neutral gesture to globally polarized political blocs. বলো একজন, কেউ যাইও না, পুরাটার মধ্যে দেখবা যে নতুন একটা মেসেজ পাইবা, নতুন একটা আমেজ পাইবা। বলো একজন, একজন বলো কি বলছো। স্যার, বঙ্গবন্ধু মানে পুনরায় আবারও ঘোষণা করেছিলেন যে তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে চান। আর সেই কারণে তিনি বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধিকরণ, তার সাথে ট্যুরিজম খাতের উন্নয়ন এবং বিশ্বের যে আহ, মানে মেরুকরণ রাজনৈতিক যে পক্ষপাতিত্ব, সেই কোনো দিকের দিকে না খেয়াল রেখে সুইজারল্যান্ডের মতো শান্তি শৃঙ্খলা বিরাজ করা একটা বাংলাদেশ তিনি মেনটেন করতে চেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তার কারণে, তাই না? থ্যাংক ইউ। আরেকজন বলবা, বইলো কিন্তু এখানে তোমরা এক কিন্তু একজন এক একজন বলো। বাংলাদেশকে প্রাচ্যের বলো। সুইজারল্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এবং যেটি পর্যটন খাতকে গুরুত্ব দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখবে, মানে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে, এবং এটি শান্তি বজায় রাখবে এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আহ নিরপেক্ষতা বজায় রাখার মাধ্যমে আহ, এই যে সোভিয়েত ইউনিয়ন এবং তখন যে যুক্তরাষ্ট্র, দুইটা ব্লক ছিল, এই দুইটা ব্লকের মধ্যে কোনোটার সাথে যাবে না, এবং তারা নিজস্ব ভাবে মানে জোট নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে। ওকে ওকে, ঠিক আছে। আরেকজন লাস্ট, আরেকজন বলবো লাস্ট। তা তিনি আরো বলেন যে আমি আহ, বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে দেখতে চাই। এই কথাটার মাধ্যমে তিনি মূলত আহ, যে সুইজারল্যান্ডের মতো বাংলাদেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চেয়েছিলেন, এবং যাতে বাংলাদেশে মানে নিরপেক্ষতা আর কি ধরে রাখে বা পর্যটন বৃদ্ধি পায় এরকম ওকে, মানে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ওয়েল স্যার। তাহলে তিনি আরো ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এই ঘোষণার মাধ্যমে রাষ্ট্রনায়ক বুঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশ সুইজারল্যান্ডের মতোই শান্তি বজায় রাখবে, উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে, এরপরে আহ আরটা কিনা পর্যটনকে সমৃদ্ধ করবে, এবং আহ দ্বিধা বিভক্ত মেরুকৃত রাজনৈতিক রাজনৈতিক ভাবে মেরুকৃত বৈশ্বিক দুই মেরুকরণ, স্যার। বৈশ্বিক মেরুকরণের মধ্যে বাংলাদেশ একটা নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে, এমনটা কিনা দেখো। ইয়েস, জি স্যার। তাই না? দাম ঠিক না? হ্যাঁ, এইটা কিন্তু আমরা কিন্তু গতকালকে অনুবাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্যাটার্ন চেঞ্জ করছি, খেয়াল করছো কিনা? আমরা কিন্তু অনুবাদে আরো ন্যাচারাল ইয়ার নিয়ে আসার চেষ্টা করতেছি। তো রিট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা এটা পড়া মোটামুটি ধারণা করে যত বেশি পরিমাণে, তুমি খেয়াল করছো, যত ইয়া ইয়া আসবে তত অনুবাদের কি থাকে বলো? সাবল্যতা থাকে না নষ্ট হয়? সাবলীলতা থাকে। আর যত তুমি ফ্লুয়েন্টলি মানে বুঝিয়ে বলতে পারবা, ততই দেখবা যে মানে তুমি অনুবাদে ভালো নম্বর পাইবা কিনা না পাইবা, এটা ওইখানে নির্ভর করবে। স্যার ব্যাংকে যে দেখি আপনার অনুবাদ আছে ওটা স্যার একটা বড় একটা অনুবাদ আসে, এবং ওটা স্যার মার্কস থাকে অনলি 5। স্যার এটার জন্য স্যার পুরো জিনিসটা রিডিং করে স্যার ভাবানুবাদ করতে হয়, মানে আক্ষরিক অনুবাদ করতে গেলে স্যার সময় পাওয়া যাবে না। আজকের পলিসি ফলো করবো, আর কিছু না। পুরাটা পুরা তুমি কি হয়েছে তাতে লেগে ফেলো। হ্যাঁ, তাতে এই জন্য আমি এটা এরকম প্র্যাকটিস করাচ্ছি। ওকে, আমার লাইন বাই লাইন আর সময় নেই। একজন একজন পড়ো, আমি আরেকবার পড়বো। সাক্কারে হৃদয় দিয়ে এটার অর্থটা বলবা। হ্যাঁ, এটা কিন্তু একটু মোটামুটি জটিল আছে। হ্যাঁ, While While drafting the drafting the Constitution, Constitution, Bangabandhu set up Bangladesh set up the bedrock of Bangladesh foreign policy framework with its remarkable dictum, friendship with all, malice towards none, reflecting the second inaugural address of the late U.S. President Abraham Lincoln. This maxim is still an inseparable part of the present Bangladesh for its engagement with nation states. Bangabandhu's primary foreign policy goals were to multiply the friendly countries of
attain recognition and aid from foreign states for and ensure membership of international organizations for the country. ওকে, আমি আরেকবার এখন কে পড়ছিল না? স্যার আমি এই রাহিদ। ওকে, রাকিব স্যার। মানে হ্যাঁ রাইট, আরো আরো আর একটু মানে ধীর গতিতে বলো, হ্যাঁ মানে পেলে আরো ধরতে সুবিধা হবে, ঠিক আছে পরের বার, হ্যাঁ স্যার ওই যে আরেকবার last- সেদিনে বলছিলেন দ্রুত পড়তে, ওই জন্যই তো আমি হ্যাঁ ভাবছি হ্যাঁ দুটো সময়ের মানে জন্য। লাউডলি পড়বা না, এই জন্য কারণ এখন তো অনুবাদ করে ধরো তাহলে মাথার উপর দিয়ে যাবে, বুঝছো? ইউ আর নাইস, তুমি ভালো রিডার, কিন্তু এখন একটু কারণ তুমি চিন্তা করবা যে আমার অনুবাদটা যেন ধরতে পারতেছো না, হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। স্যার, চেষ্টা করবো একবার। না আমি আরেকবার বলে দিতেছি, এবার ও আচ্ছা নতুন স্যার, ভাবে ঠিক বলি। আছে। While drafting the constitution, Bangabandhu set up the bedrock of Bangladesh's foreign policy framework with his remarkable dictum, friendship to all, malice to none, reflecting the second inaugural address of the late US President Abraham Lincoln. This maxim is still an inseparable part of the present Bangladesh for its engagement with nation states. Bangabandhu's primary foreign policy goals were to multiply friendly countries, attain recognition and aid from foreign states, and ensure membership of international organizations for the country. বলো। সংবিধান রচনার সময় বলো। বঙ্গবন্ধুর সেই আহ, বিখ্যাত উক্তি, সকলের সাথে বন্ধুত্ব, কারো বৈরিতা নয়, সেটির উপর ভিত্তি করে তিনি সংবিধান রচনা করেন, এবং যেটি ছিল আহ সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দ্বিতীয় বক্তৃতার একটি অংশ। এবং তার এই বক্তৃতার মাধ্যমে আমরা যেটি এখনো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনুসরণ করা হয়, এবং তার এই বক্তৃতার মাধ্যমে তিনি তিনি বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের স্বীকৃতি অর্জন এবং তাদের কাছ থেকে বৈদেশিক সাহায্য বা অনুদান গ্রহণ এবং বন্ধু দেশের সংখ্যা বাড়ানো এবং বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভকে গুরুত্ব দিয়েছিলেন। চমৎকার, একজন বলো। হ্যাঁ আরেকজন বলো। কঠিন মনে হচ্ছে তাই না? সংবিধান রচনার সময় বঙ্গবন্ধু তার ফরেন পলিসিতে বলেছেন, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চেয়েছেন, যেটা উম, আব্রাহাম লিঙ্কনের গেটিবাস ভাষণের দ্বিতীয়, সেখানে সে গেটিবাস ভাষণে উদ্ধৃতি করেছেন। এবং সে বাংলাদেশের একটা বাংলাদেশকে একটা আম, সুন্দর মানে মানে একটা সেপারেট রাষ্ট্র হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, যেখানে তার ফরেন পলিসিটা হবে হচ্ছে যে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং তার উম, দেশের পরিচিতি বাড়ানো এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা আহ, নেওয়া, এবং সর্বশেষ সর্বশেষ হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বিভিন্ন অর্গানাইজেশন থেকে মেম্বারশিপ নেওয়া। ফাইন, ওকে। হ্যাঁ দেখো আমি যেটুকু মনে করতে পারতেছি, দেখো দেখো আমি এই বিষয়টা কি এরকম কিনা, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় আব্রাহাম লিঙ্কনের মতবাদ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। ফলে তিনি সংবিধানে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে আহ উম, বৈরিতা মতবাদটি সংযোজন করেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো তিনি এই বঙ্গবন্ধুর এই নীতিটি অদ্যাবধি বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম নিয়ামক হিসাবে গণ্য হচ্ছে। বঙ্গবন্ধুর আহ পররাষ্ট্র নীতির মুখ্য উদ্দেশ্য ছিল বন্ধু রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি করা, বাংলায় পরে আহ, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা আহ কি করা বলো নেয়া, এবং বাংলাদেশের আহ বাংলাদেশের জন্য অন্যান্য দেশের স্বীকৃতি আদায় করা। বিষয়টা এমন কিনা দেখো আরেকবার দেখো। জি স্যার।
বিভিন্ন সংগঠনের স্যার সংস্থার, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। স্যার 2 নম্বর লাইনটা বলতো কি? সংস্থার সদস্যপদ দিল। আদায় করা, এটা আরে দাঁড়া, কই গেলাম? সদস্যপদ। সদস্যপদ, হ্যাঁ দাঁড়াও এবার দেখি কই। এখানে, হ্যাঁ। শেয়ার নেই এখনো। না স্যার। ওকে, এবার দেখো বিষয়টা এরকম কিনা। হোয়াইল ড্রাফটিং দ্য কনস্টিটিউশন, বঙ্গবন্ধু সেট আপ দ্য বেডরক অফ বাংলাদেশের ফরেন পলিসি ফ্রেমওয়ার্ক। এই যে বেডরক ফেডরক এগুলো বাদ দিয়া, উইথ ইজ রিমার্কেবল ডিকটাম ফ্রেন্ডশিপ টু অল, মেলিস টু নান, রিফ্লেক্টিং দ্য সেকেন্ড ইনঅগুরাল অ্যাড্রেস অফ দ্য লেট প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের দ্বিতীয় যে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন, সেটি দ্বারা প্রভাবিত হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের পররাষ্ট্রনীতির সংবিধান প্রণয়নের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি রচনা করে করেছেন। সেটি হলো ফ্রেন্ডশিপ টু অল, সবার সাথে বৈরিতা কারোর সাথে, সবার সাথে কিনা বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ডান। এই এই দিস ম্যাগাজিন, এই প্রবাদটি আর কি, বঙ্গবন্ধু সেই উক্তিটি আজও বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক বিনির্মাণে বাংলাদেশের এটি আজও কি বলো ইনসেপারেবল পার্ট, মানে আজও অন্যতম নিয়ামক হয়ে বিচ্ছেদ্য আছে। অংশ। হ্যাঁ, দ্বিতীয় অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ। অংশ, নিয়ামক হয়ে আছে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো বন্ধু রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি করা, এরপরে উম, আন্তর্জাতিক ফরেন রাষ্ট্র কিনা বিদেশি রাষ্ট্র থেকে স্বীকৃতি এবং কিনা সহযোগিতা আদায় করা, এবং কি বলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর মেম্বারশিপ, সদস্যপদ মেম্বার সদস্যপদ নিশ্চিত নিশ্চিত করা, করা। তাই না? জি জি স্যার। স্যার। ওকে, দাঁড়াও এটা এটা অর্থ করা লাগবে না, শুধু লাইনটা পড়লে বুঝে যাবে, তাতেই কও। বাংলাদেশ, বঙ্গবন্ধু। Bangabandhu, as the Prime Minister of Bangladesh, paid numerous diplomatic visits abroad to brighten its image in international stage and to fulfill his foreign policy goals. On 6 February 1972, he visited India. He demonstrated sincere gratitude in his address to Indian people and government for their assistance and cooperation during the liberation war of Bangladesh. With his Indian counterpart, the Premier Indira Gandhi, she discussed multiple aspects of bilateral issue and urged Gandhi to withdraw Indian troops. It was then decided that India would pull back its soldiers from Bangladesh by March, and the withdrawal was accordingly accomplished on the first half of the proposed month. With the implementation of the decision, Bangabandhu actually further attempts to show the world Bangladesh was not under the dominance of its nearest major ally. It was his notable success to facilitate diplomatic relations with several sovereign states such as Saudi Arabia, China, and Pakistan, etc., who were against the liberation quest of Bengalis of the present Bangladesh. আচ্ছা, ওকে, দাঁড়াও আমি বলি এটা। তুমি আরেকবার দেখো, আমি আমি পড়ার সাথে সাথে তুমি বলে ফেলবে, এখন হলো কারণ এটা বড় প্যারা তো একসাথে বলতে পারবে না। আহ বঙ্গবন্ধু as the Prime Minister of Bangladesh paid numerous diplomatic visits abroad to brighten its image in international space and to fulfill his foreign policy goals. একজন তাতেই বল, কি বুঝছো এটা দিয়া? মুখে মুখে বলে ফেলো। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধান বিশ্বের বিভিন্ন দেশে তার কূটনীতিক সফর সফর করেন এবং এর মাধ্যমে তিনি বহির্বিশ্বে তার ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেন এবং তার এই যে পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলো ওকে, ফুলফিল বা ওকে, পরিপূর্ণ করার চেষ্টা করেন। ওকে, দ্বিতীয় লাইন আরেকজন বলবা, হ্যাঁ। তাহলে এই যে বঙ্গবন্ধু, আচ্ছা সরি, দেখো এই অনুবাদটা যদি শেষ থেকে করে বললে, দেখো শেষ থেকে করলে কিন্তু সুন্দর হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি এবং তার বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি পররাষ্ট্রের মূল লক্ষ্যগুলো পূরণ করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিসেবে অনেকগুলো কি করেছেন বলো, বিদেশ কূটনীতিক সফর সফর। করেছেন। হ্যাঁ হ্যাঁ, বিদেশ সফর করেছেন। ওকে। আহ 6 ফেব্রুয়ারি 1900 বাংলা ফিরতে কবে? 10ই জানুয়ারি 10 1972। জানুয়ারি 1972 স্যার। এই আইসিএস রাষ্ট্রপতি থেকে প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, দিস ইজ এ বিগ কোশ্চেন। এইখানে সমালোচনার জায়গা আছে, আছে কিনা বলো। জি স্যার। জি স্যার। এটা এইখানে ধরো তিক্ততা, এবং স্যার এখান উনি থেকে নাকি কিন্তু মূলত তাজউদ্দিনকে মানে বাধ্য করছিলেন যে পদত্যাগ করতে। তাজউদ্দিনরে বাধ্য করছেন। এটা এখানে ছিল তার একটা মানে এটা হলো শাসক হিসাবে তার প্রথম কি বলো, প্রথম ফার্স্ট মানে দ্য ডিস্টরশন ইনসেপশন স্যার। অফ ডিক্টেটরশিপ স্যার। দ্য অধঃপতনের ইনসেপশন এটা, অফ ডিক্টেটরশিপ। এটা একটা সূচনা। যে তিনি বিস্তারিত জানতেও চান নাই, তাজউদ্দিন আহমেদ স্বীকৃতি দিয়েছেন। তিনি এই 9 মাসে কি হয়েছে না হয়েছে এগুলো বিস্তারিত না জেনেই তিনি এক ধরনের চাপের মানে ক্ষমতার, যেহেতু প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি। এই দেখো, এটা হলো নির্মোহ আলোচনা। তাহলে তুমি ইয়া করছেন, এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটা ছিল আর কি। হ্যাঁ? তারপরে তিনি কি করছেন? স্যার উনি কি সবকিছুর উদ্যোগ নিজেকে ভাবছেন, এটাই স্যার সমস্যা। তখন থেকে স্যার হ্যাঁ, ভাবা শুরু হয়েছে স্যার। তখন থেকেই এটা। এবং তিনি যদি রাষ্ট্রপতি থাকতেন তাহলে বাংলাদেশের এই দুর্গতি কিন্তু হইতো না, আমি বিশ্বাস করি। রাষ্ট্রপতি থাকতেন তিনি, ধরো আয়াতুল্লাহ খামিনির মতো যদি হইতেন, খেয়াল করে বুঝছো, যে ধরো তিনি হেড অফ দ্য স্টেট হয়ে বসে আছেন, তার কলকাঠিতে আমার কাছে সবকিছু চলে, সম্মানিত হইতো। সম্মানিত হইতো, স্যার উনি সবকিছু হইতো। ব্যাকগ্রাউন্ডে থাকতে পারতেন স্যার, ওনার ফ্রন্ট হম লাইনে আসার কোনো দরকার ছিল না। উনি উনি দেশের সুপ্রিম লিডার, কোনো সমস্যা কিন্তু ছিল না, খেয়াল করছো। স্যার জি স্যার। বাংলাদেশে তো আয়াতুল্লাহ রাষ্ট্রপতি খোমেনির মতো প্রধানমন্ত্রীর থাকতেন স্যার, পরামর্শ উনি ছাড়া ভালো হতো, প্রধান কিন্তু স্যার বিচারপতিও উনি নিয়োগ দিতে পারে না, এগুলা তো হম স্যার হম কেমন? মানে হাওয়েভার, মানে মত হলো তিনি যদি সুপ্রিম লিডার হয়ে বসে থাকতেন, অন্যরা রাজনীতি করতো, ইয়া করতো, তিনি তাহলে কিন্তু ওই তিনি তখন আর অবিসংবাদিত ভাবে কি হইতো বলো, এই বারবার স্যার উনি তার জাত- যদি পজিশন চেঞ্জ আয়াতুল্লাহ খোমেনির করছিলেন। মতো থাকতেন তাহলে সত্যিকারে উনি মৃত্যুর অবিসংবাদিত আগে নেতাই থাকতো। পর্যন্ত স্যার সম্মানিত নেতায় হতেন, থাকতেন, এবং মহাত্মা গান্ধী মৃত্যুর হইতেন পরেও। আর কি, মহাত্মা গান্ধীর অবস্থা রাখতেন। হাওয়েভার তা কোনো ইন্ডিয়াতে গেছেন রাজনীতি। হ্যাঁ, 6 জানুয়ারিতে ইন্ডিয়াতে গেছেন, 6 ফেব্রুয়ারিতে গেছেন, এক মাসখানেকের মধ্যেই তিনি ভারতীয় এবং জনগণকে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতার জন্য তিনি অফুরন্ত কৃতজ্ঞতা জানান। এবার এই লাইনটার এই অংশটা শুধু তুমি বলবা। উইথ হিজ ইন্ডিয়ান কাউন্টারপার্ট প্রিমিয়ার ইন্দিরা গান্ধী হি ডিসকাস মাল্টিপল অ্যাসপেক্টস of bilateral issues and asked Gandhi to withdraw Indian troops. He has he was then decided that India would pull back its soldiers from Bangladesh by March, and the withdrawal was accordingly accomplished by the first half of the proposal month. একটু পর্যন্ত বলো কি বলছো, একজন নতুন নিউ একজন বলো। স্যার তিনি ইন্দিরা গান্ধীর সাথে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আহ, এবং পরবর্তীতে তিনি ইন্ডিয়ান যে সোলজার তাদেরকে প্রত্যাবর্তনের জন্য সময়সীমা বা অনুরোধ করেন। ইন্দিরা গান্ধী মার্চ মাস সময়সীমা নির্ধারণ করেন, কিন্তু সেটা মার্চ মাসের প্রথম হবেই, মানে প্রথম 2 সপ্তাহের ভিতরে সেটা ফিরে যায় আর কি। ফাইন ফাইন ফাইন, আরেকজন লাস্ট হলো। হ্যাঁ, এটা মোটামুটি সহজ ছিল। হ্যাঁ, ওকে। তিনি ওই যে মুদ্রা কথা হলো, তিনি প্রথম ভারত সফর করেন। ভারত সফরে তিনি তার যে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে তিনি বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন, এবং ভারতীয় ট্রুপ উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন, তাই না? তখনই সিদ্ধান্ত এখানে হয়েছিল। আর কি বলছে যে স্যার, এখানে তো আর আর হলো কি বলছে, এটা কি অনুরোধ অনুরোধ করেছেন। হবে স্যার? হ্যাঁ, অনুরোধ, আর মানে যে অনুরোধ করা, হ্যাঁ, উইথড্র করার জন্য অনুরোধ করেন। তারপরে তখনই সিদ্ধান্ত হয়েছিল পাকিস্তানের মধ্যে বা আগামী মার্চ মাসের মধ্যে উইথড্র করে নেওয়া হবে, এবং সত্যিকার অর্থেই পরবর্তী মার্চ মাসের প্রথম 2 সপ্তাহ মধ্যে, প্রথম পক্ষের মধ্যেই আর কি, প্রথম 15 দিনের মধ্যেই ভারতীয় সর্বগ্র সৈন্য প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়। ওকে। এই 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 লাইনটার অর্থ তাদের বলো। উইথ দ্য ইমপ্লিমেন্টেশন অফ, নতুন একজন বলবো, মেয়েদের মধ্যে, মেয়েদের কথা কম শুনি। With the implementation of this decision, Bangabandhu actually further attempted to show the world, Bangladesh was not under the dominance of its nearest allies. It, it was his notable success to facilitate diplomatic relations with several sovereign states such as Saudi Arabia, China, and Pakistan, who were against the liberation quest of Bengalis of the present Bangladesh. বলো। একজন বলো মেয়েদের মধ্যে।
সাহস করে বলে ফেলো, তাহলে দেখবে যে ইয়ে হবে। স্যার, তিনি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিশ্বকে জানান দিতে চেয়েছিলেন যে বাংলাদেশ কোনো আহ, মানে কোনো দেশের প্রভাবে থাকবে না। এবং এটা তার অবিশ্বাস্য একটা সাফল্য ছিল। মানে অবিশ্বাস্য কূটনৈতিক সাফল্য ছিল যে তিনি যেভাবে সৌদি আরব, চায়না, পাকিস্তান দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নের বিরুদ্ধে ছিলেন। ফাইন, ওকে। আর কেউ বলবো ছেলেদের মধ্যে? তার এই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পুরো বিশ্বকে জানান দিতে চেয়েছিলেন যে বাংলাদেশ নিকটতম প্রতিবেশী, কোন শক্তিশালী প্রতিবেশী দেশের আহ, আয়- আয়ত্তাধীন থাকবে না। এবং আহ, তিনি আহ, কিছু আরো কিছু দেশ যেমন সৌদি আরব, চীন, পাকিস্তান এসব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নতির মাধ্যমে আহ, তিনি মা- উন্নতি করতে তিনি সক্ষম হয়েছিলেন, যারা আহ বাঙালির মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। ওকে, ফাইন। তাহলে মোট কথা হলো আহ, আহ, এই এই অর্থাৎ সৈন্য প্রত্যাহারের মধ্য দিয়ে, বুঝছো কিনা, সৈন্য প্রত্যাহারের সাফল্যের মাধ্যমে বঙ্গবন্ধু সারা পৃথিবীর কাছে আরো একবার প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে বাংলাদেশ তার নিকটতম প্রতিবেশী দ্বারা প্রভাবিত নয়। আর এছাড়াও এছাড়াও বঙ্গবন্ধুর অন্যতম আরেকটি সাফল্য ছিল বা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ যে সমস্ত দেশ বাংলাদেশের বিরোধিতা করেছিল, বিশেষত সৌদি আরব, চীন, পাকিস্তান, ওই দেশগুলোর সাথে, সেই দেশগুলোর সাথেও বাংলাদেশের একটি আহ, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে পেরেছিল, বুঝছো কিনা। অর্থাৎ জি স্যার। ওই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এমন রাষ্ট্র, বিশেষত সৌদি আরব, চীন, পাকিস্তানের সাথেও বঙ্গবন্ধু বাংলাদেশ একটা কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হয়েছিল। এটাও তার পররাষ্ট্রনীতির অন্যতম একটি সাফল্য, তাই না? জি স্যার। ওকে, এটা হলো ইন্ডিয়াতে গেছে। এরপরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসছে। এরপর তিনি আবার রাশিয়াতে গেছেন, রাশিয়াতে সাহায্য সহযোগিতা চাইছেন ডিউরিং এই এই অংশটা শুধু আমি বলবো, পুরাটা না, এই অংশটা শুধু। আহ আচ্ছা, একটু পড়ে দেখো। এই এই একটাতে একটা মজার বিষয় আছে বাংলাদেশের যে বর্তমান পররাষ্ট্রনীতিতে, তুমি এটা কাজে লাগাইতে পারবে এই জ্ঞানটা। হ্যাঁ, বলো, নাম দিলে। Nonetheless, it was a politically watershed moment when Bangabandhu made an equilibrium foreign policy to reach parallelly to the two superpower blocs on the consideration that reliance on India and then Soviet Union could not fulfill the enormous needs of Bangladesh. একটু পর্যন্ত আগে বুঝছো During কিনা his কেউ বল? একটু পর্যন্ত কেউ বুঝছো কিনা? নাম দিলে ইট ওয়াজ এ পলিটিক্যালি ওয়াটারশেড মোমেন্ট, এগুলো বাদ দিয়া মনোযোগের জন্য। When Bangabandhu made an equilibrium foreign policy to reach parallelly to the two superpower blocs on the consideration that reliance on India and then Chandra Executive, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, could not fulfill the enormous needs of Bangladesh। কেউ বুঝছো কিনা এই লাইনটা? স্যার, সমতা ভিত্তিক ফরেন পলিসি নেওয়ার ক্ষেত্রে সে যদি ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভর করে, তাহলে যে তৎকালীন দুই সুপার পাওয়ার ব্লক, সেখান থেকে আসলে ভালো কোনো সুবিধা নিয়ে ঘরে ফেরা যাবে না, ব্যাপারটা এরকম। এনার আর আবার স্যার, আর কেউ বলো, বাংলাদেশের অনেক থ্যাংক ইউ। বৈদেশিক সাহায্য দরকার ছিল, যেটা সোভিয়েত ইউনিয়ন এবং ভারত প্রদান করতে সমর্থ হয়নি। সেজন্য তিনি আহ মানে পররাষ্ট্রনীতির মধ্যে সাম্যাবস্থা এনেছিলেন, যার মাধ্যমে তিনি মানে উভয় ব্লকের থ্যাংক সাথে ইউ সো মাচ। সাথেই সম্পর্ক জোরদার করেছিলেন। ঠিক এইভাবে এটাই অর্থ স্যার। লিখো। এই বাক্য, এই যে এক বাক্য না, এইভাবে অর্থ লিখো যেভাবে বলছো। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন বলবা? সুন্দর হয়েছে। বলবো? আর কেউ বলতে পারবা? আরেকবার দেখো। তুমি যদি এই অনুবাদ পড়ার সময় যে ওয়াটার সেড মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম ফরেন পলিসি, তাহলে মেড এন ইকুইলিব্রিয়াম শব্দটা তুমি পারো না, সমস্যা নেই, মেড এন ফরেন পলিসি,
made a foreign policy যদি পড়ো to reach parallelly to the two superpower blocks on the consideration that the reliance on India and the then Soviet Union then শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ এখানে could not fulfill the enormous needs of আর কেউ বলবা স্যার অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়ন এবং ইন্ডিয়ার উপর যদি বাংলাদেশ নির্ভর করতো তাহলে হুম দেখা যেত বাংলাদেশের যে এই যুদ্ধের পরে বাংলাদেশের যে অনেক চাহিদা সেটা পূর্ণ হতো না। সেই জন্য হুম একটা সুপার পাওয়ারের মধ্যে যে একটা ভারসাম্যপূর্ণ মানে একটা সম্পর্ক তৈরি করেছিল, যার কারণে বাংলাদেশের ক্ষেত্রে অনেক অনেক অর্জন করতে সহজ হয়েছিল স্যার মেইনলি। আচ্ছা এটা একটু দ্বিতীয় অংশটা ইয়ে করে ফেলছো এবার দেখো আমি আমাদের এই লাইনটা দিয়ে এখানে হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুভব করেছিলেন বাংলাদেশের যে অফুরন্ত চাহিদা রয়েছে তা তার মিত্র রাষ্ট্র ভারত এবং রাশিয়া পূরণ করতে পারবে না। অতএব তিনি বিশ্বের দুটি সুপার পাওয়ারের কাছে সমভাবে একই সাথে পৌঁছা যায় এমন একটি সমান্তরাল অথবা ভারসাম্যপূর্ণ ইকুইলিব্রিয়াম অর্থ কি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রণয়নে উদ্যোগী হয়েছিল। বুঝছি কিনা এটা একটা খুব ভালো করে কারণ একটা তুমি চিন্তা করে দেখো ওই সময় দিয়াটা বাংলাদেশ কার দ্বারা কার বলয়ে আছে সেটা বলো। আমি তোমার বলে রাখি 1900 মানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি ধাপে ধাপে করো এটা তো যুদ্ধ বাদ দিতে হয়েছে পারবো তো না। রাশিয়া আর ভারত হেল্প করছিল বেশি, সেক্ষেত্রে তো মুদ্রা কথা এদিকে। হলো আমরা রাশিয়ার বলয়ে আছি ইয়াতন্য বলতো হ্যাঁ পরিষ্কার ভাবে বলো হুম। যুক্তরাষ্ট্রের বলয় থেকে আমরা নাই। তো বঙ্গবন্ধু দেখলেন যে এরা নিজেরাই হলো খয়রাতি তাই না ওরা আমার কি দিবে বলে আমার সম্পর্ক রাখতে হবে কার সাথে মানে যুক্তরাষ্ট্রের সাথে আমি সম্পর্ক না রেখে আমি দেশের কোনো কিছু করতে পারবো না। ফলে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া দুইজনেরই কি করা যায় বলো ভারসাম্যপূর্ণ ভাবে সম্পর্ক দুইজনের সাথে দুইটা ব্লকের সাথে সম্পর্ক রাখা যায় এমন একটা ভারসাম্যপূর্ণ তিনি পররাষ্ট্রনীতিতে মনোযোগী হয়েছিলেন। ওকে এবার দেখো এই এখন কিন্তু রাশিয়ার বল যুক্তরাষ্ট্রে কিভাবে ঢুকতেছি দেখো একটু দেখানো এটা পড়ো তাড়াতাড়ি। So during his visit to the UN, UN headquarters in New York in 1974 to attend the UN General Assembly for its recognition to Bangladesh, he personally had a meeting with the US President Gerald R. Ford. In the meeting, Bangabandhu wanted aid from America and the Ford assured his Bangladeshi counterpart about sending aid. Resultantly, massive US aid poured into the Bangladesh. To implement this US-leaning policy, he refused the unwise standpoint of Bangladesh's first Prime Minister Tajuddin Ahmed not to take aid from any country which opposed our liberation struggle. Bangabandhu's another move took a striking turn when he না took দরকার নাই একটু পর্যন্ত Bangladesh একটু পর্যন্ত রাখো একটু পর্যন্ত কেউ বুঝছো কিনা বলো আমি আরেকবার পড়ে শুনি খুব সাথে সাথে অর্থটা অনুমান করে ফেললো। During his visit to the UN headquarters in New York in 1974 to attend UN General Assembly for its recognition to Bangladesh, he personally had a meeting with the US President Gerald R. Ford. In the meeting, Bangabandhu wanted aid from America, and Ford assured his Bangladeshi counterpart about sending aid. Resultantly, massive US aid poured মানে মানে একেবারে বর্ষিত হয় in Bangladesh. To implement this US leaning policy, he refused the unwise standpoint of Bangabandhu's first Prime Minister Tajuddin Ahmed not to take any aid from country not to take aid from any country which opposed our liberation struggle. Okay, একজন আমারে বলো কি বুঝছো? তার 1974 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগদান করেছিলেন। তখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সাথে মানে ব্যক্তিগতভাবে একটা মিটিং করেন এবং সেই মিটিং এ তিনি আমেরিকা থেকে সাহায্য চেয়েছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট এটা নিশ্চিত করেছিলেন ব্যাপারে। পরবর্তীতে আহ আমেরিকা থেকে
মানে অনেক সাহায্য পাঠানো হয়। কিন্তু আহ, বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একটা যুক্তি ছিল যে যেই দেশগুলা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তার থেকে সাহায্য গ্রহণ না করা। কিন্তু বঙ্গবন্ধু এই যুক্তির বিপক্ষে গিয়ে তিনি আহ আমেরিকার এই মানে নীতিটাকে গ্রহণ করেছিলেন, মানে সাহায্যটা গ্রহণ করেছিলেন। তো ভালো অনুবাদ করছো। আরেকজন বলবো লাস্ট। আচ্ছা, আমি এবার বলি তাহলে। জাতিসংঘে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার, হ্যাঁ, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া উপলক্ষে, স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে বঙ্গবন্ধু 1974 সালে নিউ ইয়র্কে গিয়েছিলেন। সেখানে তিনি ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডের সাথে যে সাক্ষাৎ করেন, সেই সাক্ষাতে বঙ্গবন্ধু আমি আমেরিকা থেকে কি বলো, আমেরিকার কি চেয়েছিলেন বলো, সাহায্য সহযোগিতা কামনা করেছিলেন। সেই অনুযায়ী আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সাহায্য বাংলাদেশে পাঠানো হয়, তাই না? কিন্তু বাংলাদেশের আহ প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কাছ থেকে যেন সাহায্য সহযোগিতা আনা হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক ধরে রাখার স্বার্থে তাজউদ্দিন আহমেদের সেই পরামর্শ অগ্রাহ্য করেন এবং সাহায্য সহযোগিতা গ্রহণ করেন। এটা কথা ঠিক আছে কিনা বলো? জি। ওকে। কারণ তিনি বঙ্গবন্ধু বুঝছিলেন যে ইয়ারে বৃদ্ধাঙ্গুলি সাহায্য পাঠাইছে, এটা যদি না নেয় এটা আমেরিকার সাথে না টিকে পারবে না, তাই না? আচ্ছা, শুধু এই দুইটা পয়েন্ট পরে আজকের ক্লাস শেষ। দুইটা পয়েন্ট রয়ে গেছে, দুইটা পয়েন্ট। এবার 1 নম্বর পয়েন্ট বলো এটা, এই লাইনটা লাস্ট করে দেখো। এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের মজার শেষ, মানে মজার পড়া। বলো, বাংলাদেশ বঙ্গবন্ধু ওয়াজ, বলো। Bangabandhu was বঙ্গবন্ধু ওয়াজ adroit. তুমি চালাই যাও, একজন চালাই যাইতে থাকবে, এরপর একজন অটো থেমে যাবে। হ্যাঁ, Bangabandhu was adroit on how to bargain with the state to secure his country's national interest. Pakistan, the eastern wing of which was Bangladesh, formerly East Pakistan, till 1971, did not aim to recognize the independent Bangladesh and even vehemently opposed the entry of the new state into the Commonwealth in 1972. In February 1974, when the organization of the Islamic Conference was going to arrange its summit in Pakistan, Bangabandhu sensed the awaited opportunity. He refused to participate in the summit if Pakistan did not acknowledge Bangladesh. That bargaining flawlessly worked and Pakistan recognized his country. ওকে, বলো পাকিস্তান কিভাবে স্বীকৃতি দিচ্ছে সেটা বলো। একজন বলো, এবার বলো কি বুঝছো এখানে? তার ওই যে মানে বঙ্গবন্ধু কমনওয়েলথে যোগদান করার আমন্ত্রণ ফিরাই দিছিল এই শর্তে যে যদি পাকিস্তান তা গ্রহণ করে নো বাংলাদেশ। নো 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 নো, আরেকবার দেখো। দ্বিতীয় শীর্ষ সীমানা। আচ্ছা, আর কেউ বলো, আর কেউ ধরতে পারছো? আহ কোন দেশের সাথে কিভাবে দর কষাকষি জাতীয় স্বার্থ রক্ষায়, দেখো বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় কিভাবে দর কষাকষি করতে হয়, সেক্ষেত্রে বঙ্গবন্ধু ছিলেন সিদ্ধহস্ত। অ্যাড্রয়েড মানে কি স্যার? অ্যাড্রয়েড মানে হলো মানে সিদ্ধহস্ত আর কি। মানে কি বলে এটা, মানে দক্ষ, দক্ষতার সাথে দক্ষ স্যার, দক্ষ দক্ষ। দক্ষ 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 পটু ছিলেন, পটু। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায়নি 1971, বুঝছো কিনা? এবং দেশটি
1972 সালে বাংলাদেশের কমনওয়েলথে বাংলাদেশের যোগদানের তীব্র বিরোধিতা করেছিল। এই পর্যন্ত কিন্তু 1974 সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে ইসলামিক সম্মেলন সংস্থা মানে অর্গানাইজেশন অফ ইসলামিক ওআইসির শীর্ষ সম্মেলন পাকিস্তান হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু তখন ব্যাকে বসলেন এবং জানালেন, ব্যাকে বসলেন এগুলো কিন্তু এবং জানালেন পাকিস্তান যদি বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তাহলে বাংলাদেশ কোথায় অংশগ্রহণ করবে না বলো? শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবে না। এই বঙ্গবন্ধুর এই কি বলো কৌশলটি ব্যর্থহীনভাবে ব্যর্থহীনভাবে কাজে লাগলো এবং পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিল। অর্থাৎ পাকিস্তানকে, কারণ বাংলাদেশ যদি ওই সময় স্বীকৃতি, কারণ বাংলাদেশ অলরেডি অলমোস্ট সব মুসলিম রাষ্ট্র দিয়ে ফেলছে কয়েকটা ছাড়া। এখন যদি বাংলাদেশ না আছে তখন পাকিস্তানে তো সম্মেলনটা আর হবে না। তখন পাকিস্তান ফাঁদে করে কি করতে বলো? স্বীকৃতি দেয়, তাই না? এবং সেই সময় কিন্তু ইউএন এবং সেই তারা জৈব দেশায় ইউএন, আইএমএফ, এডিবি, আইএলও, ন্যাম, ওয়েলথ, কমনওয়েলথ, ওআইসি সহ অন্যান্য ইয়েগুলাতে তিনি চলে আসছেন, তাই না? ওকে, লাস্ট। এবং এইখানে এটা বলে রাখি, চীনের সাথেও কিন্তু তার আমলেই কিন্তু একদম চীন তো তার আমলেই কিন্তু তিনি এমন একটা মানে কৌশল নিচ্ছিলেন, এমন একজন লোককে তিনি সেখানে কায়সার নামের একজনকে পাঠাইছিলেন যার সাথে চীনের আগেই ব্যক্তিগত সম্পর্ক ছিল। ফলে তার এই মধ্যে কূটনীতিতে চীনকে শান্ত করে এবং চীন একটা গ্রিন সিগন্যাল দেয় যে এই বছর জাতিসংঘে আর ভেটো দেবে না। ফলে চীন নীরব থাকে এবং সেই বছরে জাতিসংঘের পায়। লাস্ট ইন এ স্পেশাল মিটিং, স্যার, এটা আমার চীন লাস্ট। চীন এত ভেটো দিচ্ছিল কেন স্যার বারবার হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশকে? কি বুঝি নাকি? মানে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে চীন এতবার ভেটো দিচ্ছিল কেন? মানে চীনা তো ওই কারণ চীন ভারত সাথে পাকিস্তানের ছিল, বন্ধু। চীন চীন পাকিস্তানের বন্ধু। ভারতের শত্রুতে। হ্যাঁ, না মুদ্রা কথা হলো চীন, এই যে এখানে কথা আছে যে এই যে চায়না ওয়াজ এগেইনস্ট দ্য ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল অফ বাংলাদেশ, সাইডেড উইথ পাকিস্তান and kept the same policy for the reasonable period of the time to block the entry of Bangladesh in the United States through veto power. বুঝছো কিনা? owing to its pro-Pakistani stance and Cold War politics. বুঝছো বিষয়টা? জি স্যার, মানে স্যার একদিকে এরকম লেখা দেখছিলাম যে হচ্ছে যদি বাংলাদেশকে স্বীকৃতি দেয় চায়না তাহলে সেক্ষেত্রে তাইওয়ানের চীন থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের একটা সম্ভাবনা থাকতে পারে, এই জন্য ওইটা পরে, দিচ্ছিল এটা না। কারণ মানে ইতিমধ্যে বাংলাদেশ এটা কি অলরেডি সত্য কি? স্বাধীনতা দিয়ে বলছে। আমি বলে চীনটা যখন ভেটো দিচ্ছে তখন কিন্তু অলরেডি বাংলাদেশের অধিকাংশ রাষ্ট্র স্বাধীন মানে দিয়ে ফেলছে এবং চীনের সাথে বন্ধুত্ব আছে এমন রাষ্ট্র অনেকগুলো স্বাধীনতার স্বীকৃতি দিয়ে ফেলছে। তাইওয়ানের বিষয়টা হচ্ছে বড় বিষয় হলো পাকিস্তানের সাথে তার সুসম্পর্ক রাখার একটা বড় জরুরি ছিল। তো তাইওয়ানটা একটা অন্যতম গৌণ কারণ। আচ্ছা, তারপর এটা লাস্ট বলো, লাস্ট তারা। In a special meeting between Bangabandhu and Saudi monarch Faisal during the 1973 Non-Aligned Nations Conference, the former asked for recognition for Bangladesh to his Saudi counterpart. King Faisal raisingly stated that to obtain Saudi recognition, the official name of Bangladesh, People's Republic of Bangladesh, would have to be altered into the Islamic Republic of Bangladesh. Nonetheless, Bangabandhu directly uttered it was not possible to remove his country's secular shell. He further replied, Saudi Arabia is not named the Islamic Republic of Saudi Arabia, and we did not express any objection to this. So, why is this prerequisite for Bangladesh? বুঝছো কিনা? জি স্যার। কি মজার বিষয় না এটা ছিল, কিন্তু আসলে ইন্টারেস্টিং বিষয় ছিল। In জি a স্যার। special meeting, Bangabandhu and Saudi monarch Faisal during the 1973 Non-Aligned Conference, 1973 সালে জোট নিরপেক্ষ সম্মেলনে সৌদি বাদশার সাথে বঙ্গবন্ধুর একটা বৈঠক হয়েছিল। দ্য ফরমার মানে এখানে যে দুইজন ফরমার আস দ্য রিকগনিশন, দ্য ফরমার মানে বঙ্গবন্ধু প্রথম জন আর কি, মানে বঙ্গবন্ধু শেখ মুজিব। ফরমারের অর্থ আমরা এখানে কিন্তু বঙ্গবন্ধু লিখবো। বঙ্গবন্ধু
বাংলাদেশের স্বীকৃতির জন্য সৌদি কাউন্টার পার্ট বলবো, মানে সৌদি বাদশাকে আবার অনুরোধ করেন, আহ্বান জানান। বাদশা ফয়সাল কিছুটা রাগত স্বরে জানালেন, সৌদি আরবের স্বীকৃতি পেতে হলে বাংলাদেশের নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের পরিবর্তে কি রাখতে হবে বলো? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ রাখতে হবে, ইসলামিক প্রজাতন্ত্র। বাংলাদেশ। তথাপিও বঙ্গবন্ধু ডিরেক্টলি আটার্ড ইট ওয়াজ, তখনই বঙ্গবন্ধু বলেছিলেন এটা বাংলাদেশকে আহ আহ, বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার কি থেকে বলয় থেকে বাংলাদেশকে বের করে আনা যাবে না। তিনি আরো বলেছিলেন সৌদি আরবের নাম তো ইসলামিক রিপাবলিক অফ সৌদি আরাবিয়া না, আর আমরাও তো সেটা চাই না, আমরা সেটা দাবিও করি না বা সে ব্যাপারে কোনো আপত্তি করি না, কিন্তু তাহলে বাংলাদেশের উপর কেন এই শর্ত চাপিয়ে দিচ্ছেন? ঠিক না? জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আরো অনেক পয়েন্ট ছিল, মোটামুটি এই সময়ের মধ্যে আমি এই বেশ কয়েকটা পয়েন্ট তোমার কূটনীতির ইয়াতে নিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সৌদি আরবের সাথে যে ইয়াটা চীনের স্বীকৃতি আদায়, তারপরে পাকিস্তান কিভাবে স্বীকৃতি আদায় করলো, ভারতের সাথে তিনি তিনি কিভাবে ছিট দ্বারা, মানে একটা মানে শেখ হাসিনার মতো নতজানু শেখ হাসিনা তার বাবার পলিটিক্স এর মধ্যে একেবারেই তুমি দেখবা যে একটা স্পষ্ট পার্থক্য বিদ্যমান। সেখানে শেখ হাসিনা যেমন পুরাটা ভারত বলয় দ্বারা প্রভাবিত ছিলেন, সেটা কিন্তু বঙ্গবন্ধু ছিলেন না। তুমি কম্পারেটিভ স্টাডি যদি করে দেখো, তিনি কিন্তু দেখো একটা ভারতীয় সহযোগিতা নিয়ে একটা রাষ্ট্র যখন ইয়া করে, তখনই কিন্তু তিনি চোখ উল্টাই ফেলছেন 1 মাসের মধ্যে যে নিয়ে যান, তাই না? এটা কিন্তু বড় বিষয়। মানে কোনোভাবেই তিনি ভারতের গোলামি করার মতো লোক ছিলেন না, এটা এটা হ্যাঁ, এটা স্পষ্ট। স্যার বঙ্গবন্ধু বুঝতে পেরেছিল যে ভারত শুধু আমাদেরকে মানে তাদের স্বার্থেও আছে এখানে, এই জন্য সাহায্য করতেছে। এটা হুম, বঙ্গবন্ধু উপলব্ধি করতে পেরেছিল, কিন্তু উপলব্ধি করতেন, প্রধানমন্ত্রী ঠিক আছে। শেখ হাসিনা পারেনি। অতএব তিনি একেবারে ভারতের সাথে যে একেবারে মানে ও নমস্তে নমস্তে এগুলো করেন নাই, এক। সেকেন্ড হলো, তিনি কিন্তু পাকিস্তানের সাথে সকল ধরনের স্বাভাবিক সুসম্পর্ক স্বাভাবিকীকরণ করছিলেন। ফলে তিনি পাকিস্তানে গেছেন, তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। ঠিক তদ্রুপ জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে আসছেন, আসার পরে তিনি বলছেন যে আমরা তওবা করতে দেরি করি নাই। এটা কি শুনছো তোমরা কেউ কখনো? আরে এই কয়দিন আগে বিবিসিতে শুনলাম। বিবিসিতে মধ্যে কিন্তু এটা দিচ্ছে, তওবা করতে দেরি না করি নাই। স্যার, শুনি নাই। এই এই কিছু এই বিবিসিতে লাস্ট দেখবা যে মানে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে সম্পর্ক স্বাভাবিক করছে, এই 1 সপ্তাহ আগে দেখবা যে বিবিসি বাংলা একটা প্রতিবেদন দিয়েছে, সেটার মধ্যে দেখবা যে জুলফিকার আলী ভুট্টো বলতেছে যে আমরা বাংলাদেশের সাথে তওবা শব্দের উচ্চারণ করছে না এখানে, তওবা করতে দেরি করি নাই। দেশের তবা তাহলে উচ্চারণ করতে। এবং একেবারে একটা স্থিতিশীল সম্পর্ক তৈরি করে ফেলছিলেন দুই দেশের মধ্যে। যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, আমরা ব্রিটিশের সাথে তো আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু আওয়ামী লীগ সরকার এসে যে কাজটা করছে, এটা চেতনা দিয়া পুরা জাতির 2 ভাগে ভাগ করে বলছে। এক পক্ষ ভারত, ভারত আর পাকিস্তানের সাথে মানে আওয়ামী লীগ করলে ভারতপন্থী, আওয়ামী লীগের বিরোধিতা করলে পাকিস্তানপন্থী, ঠিক আছে কিনা? অথচ পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিকটা করছে কে বলো? তার বাবা নিজেই। বঙ্গবন্ধু। ঠিক আছে, এটাই স্যার তো বড় একটা ইনশাল্লাহ। ফল্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অথচ তলে তলে কিন্তু পাকিস্তানের সাথে কূটনীতি মানে আমদানি বামনি রপ্তানি এগুলো কিন্তু সবই ঠিক ছিল, শুধু মাঝখান দিয়ে তারা একটা আমও হাইট পাঠায়। পিলার। হ্যাঁ, হাইট পিলার, হাইট, বুঝছো কিনা? যে একটা অস্বাভাবিক কাজ কারবার কি হয়েছে, মানে ধরো মানে পাকিস্তান নাম নিলেও দেখতেছে একটা মনে হইতেছে যে সে অচ্যুত, এমন একটা ইয়ে ছিল না? মানে একটা স্ট্যান্স তৈরি করে রাখছিল যে আরে পাকিস্তান তো মানে পাকিস্তান এই কথা বললেই তো মানে মনে হইতেছে যে রাজাকার, হ্যাঁ, এটা হায় হায়। রাজাকার এটা ইয়েটা। মুখে তো নিলেই মনে এটা রাজাকার হয়। একটা যুদ্ধ, একটা রাষ্ট্র যুদ্ধ হইয়া মীমাংসিত সবকিছু হইয়া, তাহলে রাজাকার হইলে তো বঙ্গবন্ধু নিজেই পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখছিলেন, তাই না? সেটাই তো বিষয়, বার্গেনিং করে তো মানে জিনিসটা হলো রিকগনাইজটা নেওয়া হুম, হয়েছে। তো আমাদের হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে আমরা রাখবোই, কিন্তু একটা মানে একটা বড় তৈরি করে রাখছিল আর কি, এটা কি বলে তোমার দেয়াল, দেয়াল তৈরি করে রাখছিল, মানে ভারতের বলয় বাইরে যাবে না, এটাই হলো বন্ধ বিষয় আর কি। ঠিক আছে, অবৈধ নির্বাচন করছে তো স্যার, ইন্ডিয়ার তো লাগবে। ইন্ডিয়াই তো ইন্ডিয়া মেনলি লাগবে। হ্যাঁ, হ্যাঁ, শেখ হ্যাঁ। হাসিনা টিকা রাখছে, বলে না তুমি যে হাইপ দেখো তৈরি করে যে রাখছে যাতে কেউ যেন না করতে পারে। হ্যাঁ, আর ভারতেরও কিন্তু ভারত এখন একটা তার সামনে উচিত শিক্ষা হচ্ছে যে আহ, এই তাই না, এই দেখো ইয়ার পরে যে প্রতিক্রিয়া, যে আমাদের স্বর্ণা দাস এই যে এই যে সীমান্তের মধ্যে যে প্রতিক্রিয়ার ভাষাটা ছিল, এটা কিন্তু ভারত কিছুটা হইলেও টের পাইছে যে সে লাস্ট সর্বশেষ বন্ধুরা হারাই ফেলছে।
একমাত্র বন্ধু স্যার তো ছিল। এখন স্যার স্যার এখন এখন বিষয় হলো তো জয়শঙ্কর পোস্টে ডক্টর ইউনূসের অভ্যন্তরীণ সাথে বিষয়। যে বৈঠকটা মানে করার প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দিয়েছিল সেটা মনে হয় তিনি মোদী সরকার মনে হয় না করছে স্যার। হ্যাঁ, না যে করুক, সমস্যা কি, বাংলাদেশ তো সবসময় সুসম্পর্কের পক্ষেই, কিন্তু এটা করে তোমাদের করবে না, এটা আশা করা যায়। না করলে কি হয়েছে, তারা এটা হলো বাংলাদেশ সবসময় কি বলো, বাংলাদেশ সবসময় এই যে ফ্রেন্ডশিপ টু অল ম্যারিজ টু নান, আমরা সবসময় বন্ধুত্বের পক্ষে, আমরা বন্ধুত্বের হাত বাড়াই, এটাতে বাংলাদেশ ছোট হয়েছে এমনটা না, বুঝছো বিষয়টা? স্যার এই ফ্রেন্ডশিপ বরং টু অল ম্যারেজ টু নান এটা কি ব্যবহার করা যাবে স্যার? কেন করা যায়, এটা তো সংবিধানের কথা, সংবিধান পুনর্লিখন বা বাদ না যাওয়া পর্যন্ত তুমি ব্যবহার করতে পারবো অবশ্যই। আর আচ্ছা, এটা তো ওকে বঙ্গবন্ধু স্যার। ধার, বঙ্গবন্ধু নিজের কথা না, ধার করে নিচ্ছেন। জি স্যার। ওকে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। তাহলে আমরা আগামী ক্লাসে ইয়ে করবো আর কি, হ্যাঁ? নতুন কি বলো, থিমেটিক কোশ্চেন, হ্যাঁ, লাস্ট। আল্লাহ হাফিজ। এরপরে হয়তো কিছুদিন বিরতি দেবো, যখন পরীক্ষার রুটিন আসসালামু আলাইকুম স্যার। তখন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, হ্যাঁ। স্যার পরীক্ষা কি স্যার একবারে স্যার নভেম্বরের বিরতি দিয়েন আগে? না স্যার, একবার একবার বিরতি বিরতি দেবো না। দিলে স্যার আমরা হারিয়ে যাব স্যার। আপনার স্যার কিছু কথা সপ্তাহে হলে দুই, শুনতেই হবে স্যার। স্যার সপ্তাহে সব 3 দিন না হলেও 2 দিনই অন্তত রেখেন স্যার, কিন্তু রেখেন স্যার। স্যার আপনার কথা না শুনলে স্যার আমাদের পড়া হবে না স্যার। স্যার বিশ্বাস আচ্ছা, করেন, আপনার ঠিক কথা আছে, শুনলে মানে এক আমরা অন্য ঘন্টা করে কোনো নিয়েন কিছু স্যার, ঠিক আছে, 2 ঘন্টার পরিবর্তে 1 ঘন্টা করে নিয়েন না হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার, মানে আপনি 1 ঘন্টা নেন, ওকে, একটা টাচে তারপরে স্যার রাখেন স্যার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধরে রাখবো। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা মানে একটা টাচে জাজাকুমুল্লাহ স্যার। থাকে। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।